আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি এইচআর মার্ট বিডি আয়োজিত ঘরে থাকি দক্ষ হই অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এইচআর মার্ট বিডি তরুণদের এবং শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং যারা এন্ট্রি লেভেলে জব করছে তাদের দক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এটি কাজ করে যাচ্ছে। এবং লকডাউন পিরিয়ডে আমরা প্রতিদিন একটা টপিকের উপরে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে নিয়ে আসি এবং সেই বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি। তো আজকের টপিক ছিল আমাদের সেলস নিয়ে। আমরা আজকে কথা বলবো হাউ টু ইনফ্লুয়েন্স দ্য পিপল। তো এই বিষয়ে আমাদের সাথে এক্সপার্ট আছেন মিস্টার ইউসুফ ইফতি। আমি ইফতি ভাইকে স্বাগত জানাচ্ছি। ইফতি ভাই উনি একজন সেলস লিডারশিপ ট্রেনার এবং সিইও এবং ফাউন্ডার অফ ফিউচার আইকন। ইফতি ভাই, আপনাকে স্বাগত এইচআর মার্ট বিডির ঘরে থাকি দক্ষ হই অনুষ্ঠানে। থ্যাংক ইউ মুন্না ভাই। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, আমার হাতে একটা বই লিখছেন ইউ ক্যান সেল, এটা রাইটার হচ্ছে শিব খেরা। বলছেন এই বইয়ের ঠিক পিছনেই আসলে কে বিক্রেতা না, কে সেলসম্যান না বা কে পার্সন না, পৃথিবীর প্রতিটি মানুষ সেলস পার্সন। কারণ যে ইন্টারভিউ বোর্ডে থাকে সে হচ্ছে সেলস করছে নিজেকে, যে হচ্ছে একজন উকিল যাদের কাছে নিজের আসামির জন্য নিজের কথাগুলোকে সেল করছে, হাজবেন্ড তার ওয়াইফের কাছে তার কথা সেল করছে, বাবা তার সন্তানের কাছে করছে। পৃথিবীর প্রতিটি মানুষ সব সময় সেল করে থাকে। তো এই সেল করার বড় পাওয়ারফুল টুল হচ্ছে হাউ টু ইনফ্লুয়েন্স পিপল। আজকে তেমনি একটি কথা বলার জন্য ঘরে থাকি দক্ষ হই এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই। আপনাকে ধন্যবাদ। আমি নিজেকে খুবই সার্থক মনে করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারেস্ট। আসলে দর্শক মন্ডলী, হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, আমরা এ ধরনের কিছু টিপস নিয়ে আজকে কথা বলবো। কিছু সিক্রেট আছে কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয়, এ ধরনের কিছু টিপস দিবেন আমাদেরকে ইউসুফ ভাই, কিছু সিক্রেট দিবেন যাতে করে আমরা আমাদের এই সেলসম্যানশিপ স্কিলটাকে আরো দক্ষ করতে পারি। ইউসুফ ভাই, অনেকে বলে থাকেন যে সেলসটা হচ্ছে একটা স্কিল, কিন্তু আমি মনে করি এটা একটা টেকনিক্যাল স্কিল। অনেকে বলে সফট স্কিল, আমি মনে করি এটা টেকনিক্যাল স্কিল। আপনি আমার সাথে কতটা একমত? চমৎকার প্রশ্ন করেছেন। সেলসটা আসলে একটা টেকনিক্যাল স্কিলস, নট সফট স্কিলস পুরোটাই। তবে একটু কন্ট্রাডিকশন আছে, কিছু কিছু পার্ট আছে যেগুলো আসলে সফট স্কিলস এর সঙ্গে মিলে যায়। বাট সেলস কিন্তু হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে গিয়ে সেলসটা করতে হয়। সো এই যে সেলস একটা প্রসেস, সো প্রসেসগত কোনো বিষয় যদি আমরা আসি তাহলে সেটা আসলে টেকনিক্যাল স্কিলস এর মধ্যেই চলে যায়। রাইট, চমৎকার আনসার দিয়েছেন। আচ্ছা, আবার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা রিসার্চ বলে মানুষকে সবসময়, মানুষের ব্রেন কিন্তু নেগেটিভ ভাইবটা বেশি নেয় পজিটিভ ভাইবের চাইতে। তো আমি যেটা মনে করি যে সেলস পার্সনদেরকে ফার্স্ট অফ অল একটা পজিটিভিটি থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চমৎকার একটা প্রশ্ন তুলে নিয়ে এসেছেন। আজকের আমাদের যে সেশন আছে, এই সেশনের মধ্যে একটা পার্ট থাকছে এরকমই পজিটিভিটি নিয়ে। কারণ হচ্ছে আমি একটা বই পড়েছি, দ্য সায়েন্স অফ ইন্টেলিজেন্ট অ্যাচিভমেন্ট। ডক্টর ইসি হ্যান্কেল 2018 তে বইটি লিখেছেন। উনি একজন আমেরিকান। তো উনি বলেছেন বা উনি অনেক রিসার্চ করে দেখেছেন, বের করেছেন, আপনি যেই কোনো কিছু অ্যাচিভ করতে হলে আপনাকে প্রথমেই লাগবে একটা পজিটিভ মাইন্ডসেট। রাইট, উইদাউট পজিটিভ মাইন্ডসেট কোনো কিছুই আসলে অ্যাচিভ করা সম্ভব না। সো পজিটিভ মাইন্ডসেট প্রত্যেকটা জায়গায় দরকার। রাইট। এবং আমি যেটা মনে করি, যে আমি জানি না এটা আলোচনার মধ্যে আসবে কিনা, সেটা হচ্ছে যে সেলস পার্সনের ফার্স্ট কাজটাই হচ্ছে তার ক্রেতাকে আকৃষ্ট করা, তার ক্রেতার মনোযোগ আকৃষ্ট করা এবং তার ভিতরে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা এবং তার দৃষ্টি আকর্ষণ করা। যদি সে নিজেকে পজিটিভলি প্রেজেন্ট করতে পারে, নিজেকে পজিটিভলি সেল করতে পারে, তাহলে হয়তো ক্রেতা তার কথা শুনবে। এবং আমরা স্বভাবগত ভাবেই মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে আমরা কিন্তু প্রশংসা শুনতে পছন্দ করি, আমরা নিজের প্রশংসা শুনতে পছন্দ করি। রাইট? তো আমার মনে হয় প্রথমে গিয়ে যদি আমরা কাউকে তার প্রশংসা করে তার মনোযোগটা দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাহলে হয়তো আমাদের এক স্টেপ এহেড হয়ে গেলাম আমরা। আপনি কি বলবেন? থ্যাংক ইউ মুন্না ভাই। আজকে আমাদের সেশনে কোনো একটা পার্ট এটা থাকছে একবারে খুব ভালোভাবে। এখন প্রশংসারও ধরন আছে।
রাইট এবং রাইট। প্রশংসার টাইম আছে, কতটুকু সময় ধরে আপনি করবেন, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। হ্যাঁ, এই আমি আপনার গবেষণা একটা ট্রেনিং এ দেখেছি আপনি মধ্যে 12 সেকেন্ড একটা থিওরি আপনার আছে। এটা কি আমরা আজকে রাইট, জানতে পারবো? শুনবো আজকে? যে আজকে আমরা সেটা নিজেরাই প্র্যাকটিস করব। 12 সেকেন্ডের একটা থিওরি, ভেরি যেটা গুড। খুবই মাইন্ড, যেটা প্রতিটি মানুষের জানা দরকার। রাইট। এবং আপনি শুরুতে যেটা বলছিলেন আসলে আমরা প্রত্যেকেই কিন্তু সেলস পারসন। আমরা রাইট, আমার প্রতিষ্ঠানের কাছে নিজেকে সেল করছি, আমার ফ্যামিলির কাছে নিজেকে সেল করছি, আমার সমাজের কাছে সেল করছি, এবং প্রত্যেক জায়গাতেই আমাদের এই সেলসম্যানশিপটা দরকার। নট অনলি দ্যাট যে আমি আজকে সেলসে জব করি বলেই যে আমার সেলসম্যানশিপ লাগবে বা আমাকে সেলস টেকনিক জানতে হবে, নট দ্যাট। আমি যে প্রফেশনেই থাকি না কেন, সমাজের যে ক্ষেত্রেই থাকি না কেন, আমাকে কিন্তু নিজেকে দিন শেষে সেল করতে হয়, রাইট? 100%। খেয়াল করে দেখেন, আপনি আপনার যদি বন্ধু মহলও থাকেন, আপনার বন্ধু মহলে একটা পিকনিকের অর্গানাইজ করলেন, এখন রাইট সেখানে আপনি একটা আইডিয়া দিলেন। এই আইডিয়াটা অন্যদেরকে বোঝানোর জন্য কিন্তু আপনাকে অনেকগুলো টেকনিক অবলম্বন করতে হয়। রাইট। এই যে আপনার আইডিয়াটা অন্যদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করেছেন, সেটাই তো একটা সেলস। সেলস মানে এক্স্যাক্টলি। না যে পণ্য বিক্রি করবো মানুষের কাছে। সেলস মানে কিন্তু অনেক কিছু, আমার সার্ভিস, আমার পণ্য, আমার কথা, আমার আইডিয়া, অনেক কিছু রাইট কিন্তু আসলে সেলসে চলে আসে। রাইট রাইট। তো প্রতিটি মানুষ সেলসম্যান, ইভেন ছোট বাচ্চাটাও বা সেলস রাইট। পার্সন। হ্যাঁ, সে যখন আবদার করে তার বাবা মার কাছে তখন নিজেকে কিন্তু সেল করতে হয়, তাকে কনভিন্স করতে হয়, কনভিন্স করে তার রাইট, আবদারটা আদায় করতে হয়, রাইট? অ্যাবসলিউটলি। তো আমরা কি স্লাইডে চলে যাব? আপনার কি আপনি আপনি আমাদের অনুমতি দিলে আমরা চলে যেতে পারি। যে দর্শক মন্ডলী, আমরা কিছু টেকনিক দেখাবেন, আমরা সেগুলো দেখব, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আপনারা কমেন্টে করতে পারেন। আমরা ইফতি ভাই ইনশাল্লাহ আপনাদের কোশ্চেনের আনসার দিতে চেষ্টা করবেন। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আপনার প্রেজেন্টেশনে। মুন্না ভাই, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন দুইটা ওয়ার্ড, বি এন্ড ডাব্লিউ। তো এই যে বি এবং ডাব্লিউ, বি তে অনেক ওয়ার্ড হয়, বাংলাদেশ হয়, বেস্ট হয়, বোল্ড হয়, আরো অনেক কিছু হয়, বুমেরাং হয়, আরো অনেক কিছু। তো আমরা যদি বি তে নেই বেস্ট, বি ফর বেস্ট এন্ড ডাব্লিউ ফর অর্স্ট। তো আজকের এই যে ইনফ্লুয়েন্স পিপল, এই বিষয়টা আপনি যদি আপনার লাইফে জেনে যান বা আপনার স্কিলের সঙ্গে বিষয়টা জড়িত হয়, তাহলে আপনার লাইফের বেস্ট কি হতে পারে, যে একজন মানুষকে ইনফ্লুয়েন্স করলে আপনার কোন কোন জায়গায় আপনি সাকসেস হতে পারেন, আপনার লাইফে বেস্ট কি হতে পারে, এরকম একটা সেন্টেন্স। আর যদি আপনি একজন ভালো ইনফ্লুয়েন্সিয়াল পিপল না হন, যদি ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে না পারেন যে কোনো মানুষকে, তাহলে আপনার লাইফে অর্স্ট কি হতে পারে। আমি একটা এক্সাম্পল বলছি। লাইক, আমি যদি একজন ভালো ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হই, আমি আমার যে কোনো কাজ মানুষের কাছ থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবো, লাইফে ইজি প্রমোশন পাবো, বড় হতে পারবো। কিন্তু আমি যদি ভালো ইনফ্লুয়েন্সিয়াল পিপল না হই, তাহলে কি হবে? আমার প্রমোশন হবে না, স্যালারি যেইটুকু বাড়ার কথা সেটা বাড়বে না, আমার ফ্যামিলির সাথে আমার একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হবে না, এরকম আরো অনেকগুলো বিষয়। সো আমি এখন আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যারা আমাদেরকে দেখছেন, আপনারা দুইটা সেন্টেন্স লিখবেন, বেস্ট দিয়ে একটা এবং ডাব্লিউ অর্স্ট দিয়ে একটা। মানুষকে ইনফ্লুয়েন্স করতে গেলে বা মানুষকে ইনফ্লুয়েন্স, এই বিষয়টা আপনি যদি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার লাইফে বেস্ট কি হতে পারে। এট দ্য সেম টাইম, মানুষকে যদি আপনি ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে না পারেন, অর্স্ট কি হতে পারে। দুইটা সেন্টেন্স আপনারা লিখবেন। আমাদের সাথে এইচআর মার্ট বিডির মারুফ ভাই আছেন, যিনি একজন ডিজিটাল মার্কেট স্পেশালিস্ট। তো আমি মারুফ ভাইকে অনুরোধ করব, যারা কমেন্টস লিখবে, কমেন্টসে আমাদেরকে একটু দেখাবেন যে বেস্ট কি, অর্স্ট কি। বেসিক্যালি আজকের এই সেশনটি পুরোটা একটা ইন্টারেক্টিভ সেশন, যে সেশনের মাধ্যমে আপনি অবশ্যই নিজেকে নতুন করে কিছুটা হলো জানতে পারবেন। সেই জানার জন্য আপনাকে থাকতে হবে খুব ইন্টারেক্টিভ মুডে, আপনার লিখতে হবে কমেন্ট সেকশন। তো আপনি লিখে জানান আমাদেরকে, আপনি যদি এই যে ইনফ্লুয়েন্স করবেন পিপলদেরকে, যদি ইনফ্লুয়েন্সিয়াল হন, পিপল হন, তাইলে আপনার লাইফে বেস্ট কি হবে। আর যদি আপনি ভালো ইনফ্লুয়েন্স করতে না পারেন, অর্স কি হতে পারে। আপনার দেখা যে কোনো কথা আপনি লিখতে, সমস্যা নাই, রাইট ইউর আনসার।
আপনি কমেন্টে আপনার উত্তরটা লিখে আমাদেরকে জানান, দেন আমরা সামনের দিকে যাব। কারণ হচ্ছে কি, আগে আপনি ইনফ্লুয়েন্স বিষয়টা আপনার ভিতরে আসতে হবে, তারপরে আমরা যেতে চাই সামনে। বেস্ট পিপল হলে কি হবে, অর্স্ট হলে কি হবে, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে। দুইটা সেন্টেন্স আপনি লিখবেন। আপনি বাংলা লিখতে পারেন, আপনি ইংরেজিতে লিখতে পারেন, আপনি বাংলা ইংরেজি মিলিয়ে লিখতে পারেন, যেভাবে খুশি আপনি লেখেন, কোনো ব্যাপার না, বাট লিখতে হবে আপনাকে। মুন্না ভাই, আমরা একটা জি কমেন্টস এর জন্য sure. ওয়েট করব। যারা মারুফ, লিখবে, আমি মারুফকে অনুরোধ করব আমাদেরকে দুই একটা কমেন্ট দেখাতে, আমাদেরকে দুই একটা কমেন্ট আসলে আমাদেরকে দেখাতে। জি মারুফ, আমি তোমাকে অনুরোধ করব যদি কমেন্ট আসে আমাদের দুই একটা কমেন্ট দেখানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি আমাদের সঙ্গে 40 জন মানুষ আছেন। আপনি কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে ইনফ্লুয়েন্স লাইফে কি বেস্ট আনতে পারে, আর ভালো ইনফ্লুয়েন্সিয়াল না হলে আপনার লাইফে ওয়ার্স্ট কি হতে পারে, যে কোনো কিছু আপনি লিখে জানাতে পারেন আমাদেরকে, দেন আমরা একটু সামনে যাই। আমি আপনাকে এনশিওর করি আজকের এই সেশন আপনার লাইফে নতুন কিছু তৈরি করবে, কিছুটা হলো নতুন কিছু যোগ করবে, যেটা লাইফকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যেতে হেল্প করবে। সো আমরা সেই প্রত্যাশায় আছি, আমরা সেই প্রত্যাশায় আছি, এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং ইউসুফ ভাই যে সিক্রেট গুলো দিবেন আজকে আমাদেরকে, মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য উনি কিছু সিক্রেট দিবেন আজকে, সেই সিক্রেট থিওরি গুলো যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের জীবনে, আশা করি আমাদের লাইফ চেঞ্জ হবে। ইয়েস, থ্যাংক ইউ মুন্না ভাই। বেসিক্যালি আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা কিনা ইনফ্লুয়েন্স ভালো করতে পারেনি, কিন্তু সে মারাত্মক ট্যালেন্ট, কিন্তু ট্যালেন্ট আসলে কোনো কাজে আসে না। আমি এমন অনেককে দেখেছি সে সুপার ডুপার ট্যালেন্ট, কিন্তু ভালো সেল করতে পারছে না। ট্যালেন্ট এক জিনিস, কিন্তু পারফর্ম করা কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, আপনি সুপার লেভেলের একজন ভালো সায়েন্টিস্ট হিসেবে খুব ভালো করবেন, একজন ভালো ডাক্তার হিসেবে ভালো করবেন, ভালো ইঞ্জিনিয়ার হিসেবে হয়তো ভালো করবেন, কিন্তু ভালো পারফর্মার হতে গেলে, সেটা আপনার সেলস প্রফেশনে হোক, বাসায় হোক, তাহলে কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্সিয়াল পিপল হইতে হবে, আদারওয়াইজ কিন্তু চ্যালেঞ্জিং। তো আমরা একটু ওয়েট করছি, আমাদের এখানে দু একজন কমেন্টস লিখে আমাদেরকে জানাবেন। রাইট, কমেন্টে আমাদেরকে জানাবেন। আমি দেখছি অনেক কমেন্টস পড়েছে বাই দিস টাইম। মারুফ, দুই একটা কমেন্ট পড়ো, আমরা শুনতে চাই। মারুফ, দুই একটা কমেন্ট পড়ো, আমরা শুনতে চাই। জি, সবাইকে স্বাগতম, সবাইকে স্বাগতম। আমরা কিছু কমেন্টস নিতে পারি। একজন প্রশ্ন করেছেন হাসান মাহমুদ মহিউদ্দিন ভাই, জি, উনি বলেছেন যে 12 সেকেন্ড থিওরি। থ্যাংক ইউ সো মাচ। 1, say truth, 2, compare with others, and 3, say looking towards public to the person, আর 4 নাম্বার শেষে হচ্ছে say talking time 12 সেকেন্ড। স্যার, উনি 12 সেকেন্ড থিওরিটাকে পুরো একটা উনি, জি, আমার মনে হয় যে উনি ওনার অ্যানসারটা উনি যে বলেছেন সেটা কি সঠিক? আমরা এটা পরে এই সিক্রেটটা পরে জানবো আমরা। তো আমরা তো প্রশ্ন জানতে চেয়েছি যে বেস্ট, ওকে, হাসান মাহমুদ ভাই, আমরা আপনাকে ওকে থ্যাংক ইউ সো মাচ, একটা দিবেন কাইন্ডলি। হ্যাঁ, জি, আরঙ্গজেব ভাই বলেছেন বি এবং ডাব্লিউ দিয়ে, উনি বলেছেন বি ফর টক এন্ড ডাব্লিউ ফর টাইম। বেস্ট হচ্ছে টক আর ওয়ার্স্ট হচ্ছে টাইম। আমি যেমন দেখছি এখানে আপনার কাছে যে মোবাইল আছে, আঙ্কুর চন্দ্র, উনি লিখেছেন উই ক্যান আর্ন মোর মানি বেস্ট। অর্স লিখেছেন উই ক্যান লুজ আওয়ার বিজনেস। থ্যাংক ইউ, চমৎকার লিখেছেন, এটা কিন্তু বেস্ট আর অর্স। দেন জুবাইর সাইদ লিখেছেন বেস্ট সার্ভিস বাড়বে, কমিটমেন্ট থাকবে, এরকম আর অনেকেই। থ্যাংক ইউ যারা লিখেছেন। আমরা সামনে চলে যাই। আজকে আমাদের এই সেশনের মাধ্যমে আমরা 3টা বিষয় খুব ভালোভাবে জানবো। নাম্বার 1, পাওয়ার অফ ইনফ্লুয়েন্স অ্যাজ এ গিভার। আমরা 3টা পাওয়ারফুল ওয়ে জানবো লিসনিং এর, যেটা জেমি হার্টজেল নামক একজন আমেরিকান ট্রেনার, যিনি একজন বিখ্যাত মানুষ, যার একটা কমিউনিকেশনেরই আলাদা একটা প্রতিষ্ঠান আছেন, তিনি এটাকে আবিষ্কার করেছেন যে 3টা পাওয়ারফুল ওয়ের মাধ্যমে লিসনিংটা করা যায়। আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
এট দ্য সেম টাইম একটা কারিজমেটিক সিক্রেট ইনফ্লুয়েন্সের জন্য, যেটা 12 সেকেন্ড থিওরি, যেটা মুন্না ভাই বলছিলেন, আমরা সেই 12 সেকেন্ড থিওরি সঙ্গে শেয়ার করব। তো আমি ইউসুফ ইফতি, একজন সেলস লিডারশিপ ট্রেনার, আপনারা জানেন, ফিউচার আইকনের সাথে আছি। আমার কয়েকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, আমি একজন ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড উইনিং ট্রেনার। এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনালি ট্রেনিং করানোর সুযোগ হয় দিল্লি, কলকাতা, ইন্ডিয়াতে স্পেশালি। দেন আমার 55টার উপরে কোর্স কমপ্লিট করেছি, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি সহ স্ট্যানফোর্ড, এগুলো সবগুলোই বেসিক্যালি অনলাইন কোর্স, কোনটা 3 মাস, কোনটা 6 মাস, কোনটা 9 মাসের কোর্স। এবং আমার টোটালি এক্সপিরিয়েন্স হচ্ছে 18 বছর। আমি প্রথমে কাজ করি অপসনিন ফার্মাতে, সেখানে আমি সলিড সেলসে কাজ করি 15 বছর। দেন আমি ম্যাকডোনাল্ডে হেড অফ সিএসআর হিসেবে ছিলাম। ফাইনালি আমি ফিউচার লিডার্সের সাথে কাজ করি, এবং ফিউচার লিডার্সের সাথে কাজ করা অবস্থায় সামিট কমিউনিকেশনে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে, ফিউচার লিডার্সের কনসালটেন্ট হিসেবে কাজ করি। এবং ফিউচার লিডার্স আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একটা ট্রেনিং প্রতিষ্ঠান, যেটা সিইও হচ্ছে এবং ফাউন্ডার হচ্ছেন বাংলাদেশের একজন কর্পোরেট ট্রেনিং এর জনক যাকে বলা হয়, কাজী এম আহমেদ, যিনি একজন সফট স্কিলস এর গুরু অলসো বাংলাদেশের। উনি আমার ডিরেক্ট মেন্টর, আমি স্যারের কাছ থেকে কাজ শেখা। এবং আমার প্রায় 1200-এর উপরে প্রোগ্রাম কন্ডাক্ট করার সুযোগ হয়েছে, এবং আমার তত্ত্বাবধানে আমরা 2টা কোম্পানি আমি লিড করছি, একটা হচ্ছে হসপিটাল আর একটা হচ্ছে আমাদের ফিউচার আইকন। এট দ্য সেম টাইম আমি আমেরিকান একটা প্রতিষ্ঠান আছে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর ফাউন্ডেশন, সেটার একজন ডেজিগনেটেড গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর, যেখানে বাংলাদেশে আমি এজ এ বোর্ড অফ ডিরেক্টর হিসেবে আছি। ওয়ান্ডারফুল ক্যারিয়ার জার্নি আপনার, এন্ড অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। জাস্ট কয়েকটা ছবি একটু শেয়ার করা, কয়েকটা প্রোগ্রামের। এটা হচ্ছে নরসিংদী কলেজের, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ভেরি গুড। দেন কাউন্সিলের একটা ট্রেনিং প্রোগ্রামের শেষে এখানে প্রায় 10,000 অডিয়েন্স নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। এটা আমার ইন্টারন্যাশনালি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি জিএলএফ বিজনেস স্কুল কলকাতা থেকে, আপনারা প্রতি বছর 5 জন মানুষকে সম্মাননা জানান, তার মধ্যে আমিও পেয়েছিলাম লাস্ট ইয়ারে আমার হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট এই জায়গাটার জন্য। কংগ্রাচুলেশন ইউ এগেইন। রাইট, থ্যাংক ইউ। দিল্লিতে একটা ট্রেনিং কন্ডাক্ট করার সুযোগ হয়েছিল ট্রেনারদের, সেইখানের একটা ছবি, যেখানে টিটিসি নামক একটা অর্গানাইজেশন আছে, দ্য ট্রেনার্স ক্যাম্প, 50তম ক্যাম্পে 7 জন স্পিকারের মধ্যে আমিও ইনভাইটেড ছিলাম এজ স্পিকার। সো এখানে সেই 96 জন ট্রেনার ছিল, সেই ছবিটা এটা কলকাতার ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওই ইউনিভার্সিটির একটা প্রোগ্রামের ছবি। এটা জাস্ট একটা, এটা আমি এই বছরই 21শে ফেব্রুয়ারিতে একটা অ্যাওয়ার্ড পাই আমাদের যে প্রাক্তন পুলিশের আইজি, ওনার কাছ থেকে। ওয়ান্ডারফুল। আমি ইন্টারন্যাশনালি একটা ওয়েবসাইট আছে স্পিক ইন, আপনারা দেখতে পাচ্ছেন স্পিক ইনে, জি জি, থেকে আমিও এজ এ ট্রেনার হিসেবে সেখানে আছি। সেখানে 15,000 ট্রেনার আছেন ওই সাইটটাতে, সেখানে আমি একজন অ্যানালিস্টেড ট্রেনার। আমার আগামী 30 তারিখে একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে, যেখানে 18টা দেশ থেকে 18টা টপিক নিয়ে 180 মিনিট কথা বলা হবে। একবার দেখতে পাচ্ছেন সেখানে আমিও থাকবো এজ এ স্পিকার। সুযোগ হবে সেখানে জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, লন্ডন, প্রায় অনেকগুলো কান্ট্রি থেকে আছে, 18টা কান্ট্রি থেকে আছে। তো আমি জাস্ট দুইটা তথ্য দিতে চাই। আমরা আজকে একটা ওয়েবসাইট ইউজ করবো menti.com। আচ্ছা, আপনারা সেই জায়গাটা আমরা বলে দিব কিভাবে ইউজ করব। আর যদি আপনাদের যে কোনো সময় প্রশ্ন থাকে, মুন্না ভাই আছে, মারুফ ভাই আছে, আমাদের প্রশ্নগুলো জানাবেন, আমরা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো আমরা প্রথমে চলে যেতে চাই একটা জায়গায় আপনাদেরকে সবার কাছেই। ধরেন আপনি 1200 টাকা পাবেন, কিন্তু 1200 টাকা দুজন মানুষ নিবে। আপনি একজন, আর আরেকজন মানুষ যাকে আপনি জীবনে দেখেননি, চিনেনও না, এবং কখনো আপনার সঙ্গে দেখা হবে কিনা, হবেও না। এখন 1200 টাকা ডিভাইড করার জন্য আপনার কাছে 3টা অপশন দেওয়া হলো। ফার্স্ট, আপনি নিবেন 600 টাকা, ওই মানুষকে দিয়ে দিবেন 600, যাকে আপনি চিনেন না, দেখেন না, জানেন না। সেকেন্ড অপশন, আপনি রাখবেন 800, যে অপরিচিত লোক তার জন্য রেখে দিবেন 400 বা তাকে দিয়ে দিবেন 400। থার্ড, আপনি নিবেন 500, কম নিবেন, কিন্তু অপরিচিত যে মানুষ তার জন্য আপনি রেখে দিবেন 700 টাকা। 3টা অপশন। আমি আবার বলছি, একটা সিচুয়েশন মনে করেন আপনি 1200 টাকা এক জায়গায় পেলেন, সেখান থেকে আপনি এই 1200 টাকা 2 ভাগ হবে, আপনি 1 ভাগ পাবেন, অন্য একজন মানুষ 1 ভাগ পাবে, যে মানুষটাকে আপনি জীবনে দেখেননি, চিনেন না, ইভেন কখনো আর দেখবেন না, মিটও করবেন না। সেখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে
600 600 1200, সেকেন্ড 800 আর 400, আপনি 800, ওই লোক হচ্ছে 400, থার্ড আপনি নিবেন 500, ওই লোক নিবে 700। তো এই আনসারটা আপনি কমেন্টসে দিবেন না, এই আনসারটা আপনি menti.com এ দিবেন, কারণ এখানে লিখতে গেলে অনেকে সঠিক আনসারটা দিবেন না, সেজন্য আমরা menti.com এর একটু হেল্প করব। menti.com এ গিয়ে এই কোড নাম্বারটা 629193, আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটা লিখলেই সেখানে এই আনসারটা আপনি দিতে পারবেন। সো আমরা এখানে এখন যারা দেখছি আমাদেরকে, আপনি সিম্পলি গুগলে যান, গুগলে গিয়ে লিখেন menti.com, লিখলে আপনার কাছে একটা নাম্বার চাইবে, এই নাম্বারটা হচ্ছে 629193। এই নাম্বারে আপনি দেওয়ার পরে আপনার কাছে প্রশ্নটা চলে আসবে এবং আপনি সেখান থেকে একটা অপশন চুজ করবেন, আপনি কি 600 600 এর মধ্যে থাকবেন, নাকি আপনি 800 400 দলে, নাকি আপনি 500 700, কোনটা চয়েস ইজ ইয়োর্স। সো আমরা একটু একসঙ্গে সবাই এই menti.com টাতে যাব এখনই, এবং সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের রেজাল্ট কি অবস্থা, আমরা সবাই দেখবো একসাথে। অলরেডি অনেকে ঢুকে গেছে, ভেরি গুড। খেয়াল করে দেখেন মুন্না ভাই, দুজন অলরেডি ভোট দিয়েছেন, চমৎকার চমৎকার, মাইন্ড ব্লোয়িং, ভেরি গুড। আপনি যারা এখনো menti.com, এখানে আপনি ঢুকবেন, ঢুকে আপনার কাছে একটা কোড চাইবে 629193। আই রিপিট 629193, এই নাম্বারটা আপনি দিলেই আপনি একটা অপশন পাবেন। খেয়াল করে দেখেন আমরা অলরেডি 4 জনে ভোট পেয়েছি, এর মধ্যে 50% মানুষ বলছেন উনি নেবেন 600, যে চিনে না তাকে দিবেন 600। আমি হলেও তাই করতাম ইউসুফ ভাই, আমি হলেও তাই করতাম। 25% মানুষ বলছে না আমি নিব 800 টাকা, কিন্তু যারা চিনি না ওটা টাকা দিব কেন, ওটা 400 টাকা দিব। যিনি কিনা আবার একটা গ্রুপ আছে বলে যে না আমি একটু কম নেই, আমি 500 টাকা নিব, কিন্তু যারা একটু বেশি দেয় ওরা 700 টাকা দিব। দেখেন আমাদের এখানে অলরেডি 6 জন ভোট দিয়েছে, 6 জনের মধ্যে আমাদের কিন্তু ভোট ওঠানামা করছে, আপনি দেখেন অলরেডি। মানে যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনো ঢুকেন নাই আমি আশা করি তাড়াতাড়ি আপনারা ঢুকে আপনাদের ভোটটা দিয়ে দিবেন, আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন। তারা কমেন্টসে লিখে দেন ডান, আপনি যারা ভোট দিয়েছেন তারা লিখে দেন ডান, তাইলে আমরা বুঝে ফেলবো যে এই মানুষগুলো দিয়ে ফেলছে। অলরেডি 8 জন ভোট দিয়েছে, আমরা একটু করছি আরো কিছু মানুষের জন্য, আপনারা দেখে একটু ভোট দেন, আমরা একটু দেখতে চাই রিয়েলি কত পার্সেন্ট হয়। এটা একটা রিসার্চ মুন্না ভাই, বেসিক্যালি এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা একটা রিসার্চ আছে। আমি আমার আগে একটা ট্রেনিং এ এই রিসার্চটার সঙ্গে দেখলাম অলমোস্ট মিলে গেছে, ম্যাক্সিমামটা প্রায় 19-20 হয়েছে আর এরকম একটা ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা, মানে এখান থেকে বোঝা যাবে যে গিভার টেন্ডেন্সি আছে না মানে টেকার টেন্ডেন্সি, তাই তো? গিভ এন্ড টেকের একটা ব্যাপার আছে বোধহয় এখানে, আমি যেটা বুঝতে পারছি আপনার সেই কথা থেকে, যে নিশ্চয়ই এখান থেকে আপনি গিভ এন্ড টেকের একটা মেন্টালিটি পাবো আমরা, কত পার্সেন্ট লোকের মানে গিভার মেন্টালিটি আছে, রাইট? রাইট, অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবং আমরা সেই জায়গাটায় যাচ্ছি, অলরেডি আমাদেরকে 9 জন মানুষ এই জায়গাটা মতামত প্রকাশ করেছেন, এবং তাদের এই মতামতের আমরা দেখছি এখন পর্যন্ত যারা হচ্ছে 600 তারা আছেন 56%, যারা দিয়েছেন 800 400 তারা হচ্ছেন 11%, এবং যারা 500 উনি রাখবেন কম, মানুষকে দিবেন বেশি, এরকম পার্সেন্টেজ পেয়েছি আমরা 33%। ওয়াও, ওয়েল দিস ইজ আ মাইন্ড ব্লোয়িং। আমরা আর 1 মিনিট ওয়েট করব, এরপরে আমরা চলে যাব। শুধু আপনারা এখনো যারা ভোট দেননি, আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, আপনি সিম্পলি আপনার গুগলে যান, গিয়ে লিখুন www.menti.com। ওই ওয়েবসাইটটাতে আসার পরে আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে 629193, লিখলেই আপনি আপনার ভোটটা দিতে পারবেন। সচরাচর তো সঠিক ভোটটা সবাই দিতে পারেন না, এই প্রথম রাইট ভোট দিতে পারতেছেন সঠিকভাবে। কারচুপির কোনো সম্ভাবনা নেই এখানে, কোনো সুযোগ নাই এখানে। মুন্না ভাই হচ্ছে এটা নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ফেয়ারটা নিশ্চিত করব। এবং যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশগ্রহণ করার জন্য।
ইটস এ লাইভ রিসার্চ, আমরা কিন্তু লাইভ একটা রিসার্চ করে ফেলছি। রাইট 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 রাইট। থ্যাংক ইউ মুন্না ভাই। আমার মনে হয় যে আপনি মাঝখানে একটু গিভার মাইন্ডসেটটা বলার কারণে মানুষ এখন আবার একটু গিভারের মধ্যে চলে যাচ্ছে। ওকে, সো আমাদের 1 জি। মিনিট শেষ, আমরা Right. প্রেজেন্টেশনটা ফিরে যাই, তাহলে আমরা জি। দেখতে পাবো। খেয়াল করে দেখেন, একটা বই লিখেছে গিভ অ্যান্ড টেক। রাইট। এই ভদ্রলোক অ্যাডাম গ্র্যান্ট, উনি এই বইয়ের মধ্যে এই বিষয়টা আবিষ্কার করে দেখেছেন যে মানুষ যদি গিভার মুডে থাকে তাহলে তার কি হয়, আর জি। ওয়ার্ল্ডে আসলে গিভার মুডে থাকে কত পার্সেন্ট মানুষ। উনি বলছেন 3 ধরনের মানুষ আছে পৃথিবীতে। একটা হচ্ছে ম্যাচার, যারা হচ্ছে ব্যালেন্স করে চলে, লাইফ আচ্ছা। ব্যালেন্স বলেন, রাইট। জাস্ট লাইফটাকে চলে, এরকম মানুষ হচ্ছে অলমোস্ট 67%। টেকার যারা, তারা হচ্ছেন 13%। আমরা যদি এখানে টেকার মিলাই, আমাদের এই ঘরটা কিন্তু মিলে গেছে। দেখেন আমাদের এই ঘরে ছিল কত পার্সেন্ট? 14%। রাইট। রাইট। টেকার যারা 10%। গিভার মুডে আমাদের এখানে প্রথমে ছিল প্রায় 22%-এর মতো, পরে যদিও আপনি আবার গিভার মাইন্ডসেট বলার কারণে মানুষ একটু ওইদিকে চলে গেছে। ওকে, রাইট। অ্যাকচুয়ালি গিভার মুডে থাকে সাধারণত 20% মানুষ। আমি আমাদের লাস্ট যে রিসার্চটা করেছিলাম, আমাদের সেখানে প্রায় 50 জনের মতো ভোট দিয়েছিল, সেখানে এসেছিল 65% ম্যাচার, টেকার এসেছিল খুব সম্ভবত 11 বা 12%, আর গিভার আসছিল বাকিটা। তার মানে ওইটা কিন্তু হুবহু প্রায় মিলেছিল ওই রিসার্চ। আমাদের এই আজকের দর্শকরা মনে হয় গিভার মেন্টালিটি বেশি, আমি যেটা মনে হচ্ছে। থ্যাংক ইউ। ইভেন এখানে আরেকটা রিসার্চ বলা হয় যদি আপনি গিভার মুডে থাকেন তাহলে আপনার লাইফটা, আপনার জীবন যে বাঁচার সম্ভাবনা অথবা আপনার মৃত্যুর ঝুঁকি কমে যায় প্রায় 50%। বাঁচার সম্ভাবনাটা বাড়ে, মৃত্যুর ঝুঁকিটা কমে যায় 50%। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ভালোভাবে গিভার মুডে না থাকেন তাহলে 44% নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ক্যারিয়ার সাকসেস বা আপনি পিছিয়ে থাকার সম্ভাবনা থাকে। এটা আমার কথা না, এই গিভ অ্যান্ড টেক এই বইয়ের একটা অন্যতম কথা। সো উনি এটা সেলস পিপলদের জন্য কেন বলেছেন? উনি বলেছেন আপনি যদি ইফতি ভাই আরেকবার একটু রিপিট করেন, আরেকবার রিপিট করেন। থ্যাংক ইউ মুন্না ভাই। বলছে পৃথিবীতে ম্যাচার, টেকার এবং গিভার 3 ধরনের মানুষ আছে। ম্যাচার মিন্স যারা ব্যালেন্স করে, টেকার মানে যে নেয় বেশি কিন্তু দেয় কম, যেটা আমরা দেখেছি 800 দিয়েছেন 400, এটা হচ্ছে টেকার গ্রুপ। যারা গিভার, সে নিয়েছে 500 কিন্তু মানুষকে দিয়ে দিচ্ছে 700, এ হচ্ছে গিভার গ্রুপ। সো এই 3 মানুষ আছে। এভারেজে দেখা যায় ম্যাক্সিমাম সার্ভে গুলোতেই অন এভারেজ আসে 67% ম্যাচার, টেকার হয় 13%, গিভার হয় 20%। রাইট। সো বলতে লাইফে সাকসেসফুল হয় বেসিক্যালি এই 20% মানুষ যারা থাকে গিভার মুডে। রাইট। এট দ্য সেম টাইম আপনি যদি গিভার মুডে থাকেন তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায় প্রায় 50% বেশি। তার মানে মৃত্যুর ঝুঁকিটা 50% কমে যায় আপনার। আচ্ছা। এট দ্য সেম টাইম আপনার যে পারফরমেন্স, এটা অনেক বাড়ে। কিন্তু যদি আপনি টেকার মুডে থাকেন তাহলে আপনার মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায় 44%। এটা অনেক রিসার্চ না যায়। তো আপনি কি আসলে কোনটা, গিভার না টেকার? যদি গিভার হন, মানুষকে ইনফ্লুয়েন্স করতে হলে আপনাকে কিছু দিতে হবে। এখন দেওয়ার জন্য বলছি আমরা গিফট, একটা ব্যাপার লাইক বিভিন্ন অকেশনে তাকে আপনি একটা গিফট করতে পারেন ইনফ্লুয়েন্স করার জন্য। আমরা অনেকে করি যে লাইক ম্যারেজ ডেতে আমরা বিশেষ করে আমাদের হাজবেন্ড যারা আমাদের মিসেসদেরকে দেয়, মিসেসরা হাজবেন্ডদেরকে দেয়, আমার সন্তানদের বার্থডে আমরা যে গিফট করি। বলছে এটা তো একটা অকেশনালি আপনি করছেনই, এর বাইরেও মাঝে মধ্যে আপনি ছোটখাটো কোনো গিফট মানুষের জন্য দিতে পারেন ইনফ্লুয়েন্স করার জন্য। আমরা ইফতি ভাই, আমরা কর্পোরেট লাইফেও দেখি যারা কর্পোরেট ক্লায়েন্ট আমরা বিভিন্ন অর্গানাইজেশনের, তারাও কিন্তু বিভিন্ন অকেশন আমাদেরকে গিফট পাঠায়। হ্যাঁ, এটাও কিন্তু একটা রিলেশনশিপ বিল্ড আপের জন্যই। রাইট। থ্যাংক ইউ মুন্না ভাই, চমৎকার বলছে। মানে ঈদ উপলক্ষে দেখা গেছে বড় বড় যে কোম্পানিগুলো আছে, আইপিডিসি, গ্রামীণ ফোন বা যে ইউনিলিভার, এই কোম্পানিগুলো বড় বড় কর্পোরেট যারা হেড আছেন, বিভিন্ন বড় বড় লিজেন্ড, তাদেরকে তারা গিফট পাঠিয়ে দিচ্ছে। কিছুই না, সিম্পলি ইনফ্লুয়েন্স করছে কিন্তু। রাইট? কেন ইনফ্লুয়েন্স করছে? আপনি দেখেন ওই যে গিভার মুডে আছে তারা, যদি আপনি গিভার মুডে থাকেন তাহলে কি হচ্ছে, আপনার করছেন কিন্তু আপনি বেশি, আপনি লাইফ অনেক ভালোভাবে এনজয় করতে পারছেন।
ওকে, সো এই এবং giver আপনার mood-এর আরো আপনার কিছুটা হলেও সফট কর্নার কিন্তু থাকে আমাদের, যারা আমাদেরকে এরকম গিফট পাঠায়, আমাদের আনকনসিয়াসলি হোক আর কনসিয়াসলি হোক, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক সময় আমার তাদের প্রতি একটা সফট কর্নার থাকে। রাইট, রাইট, অ্যাবসলিউটলি। সেই জায়গাটা ইভেন আপনার আরো বলা হয়, আপনি গিভার মানে যে শুধুমাত্র তাকে গিফট দিতে হবে, নট লাইক দ্যাট মুন্না ভাই। আপনি কিন্তু সুন্দর একটা প্রেজ তাকে করতে পারেন বা অ্যাপ্রিসিয়েট করতে পারেন, ওইটা কিন্তু একটা গিভার মোড। গ্রিটিংস পাঠানো যেতে পারে। ইভেন আপনি তার বার্থডেতে বা তার ম্যারেজ ডেতে, আমরা ইউজুয়ালি কি লিখি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, শেষ। বলা হয় না, এইটা সবাই লিখে, আপনি একটু ব্যতিক্রম ভাবে লিখেন না। আপনি একটা সুন্দর করে একটা কার্ডের মতো করে তাকে দেন, সুন্দর করে আলাদা কিছু লম্বা করে লিখে দেন, তখন সেটা হবে অ্যাজ এ গিফট। কারণ কমনলি যে দেয় সেটাও ভালো, কিন্তু আপনি কমন থেকে আরেকটু উপরে উঠে তারপরে দিলে ওই জিনিসটা অনেক বেশি ভালো হয়। সামথিং স্পেশাল। রাইট, সামথিং স্পেশাল। সেজন্য আমাদের প্রথম যে পার্টটা, গিভ অ্যান্ড টেক মুডে থাকলে, আপনি স্পেশালি গিভার মুডে থাকলে আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, এবং ইনফ্লুয়েন্স করতে হলে আপনি অবশ্যই তাকে কি করতে হবে, গিভার মুডে থাকতে হবে। এখন অনেকে বলবেন যে আমি তো একটা মানুষকে চিনি না, জানি না, তাকে আমি আবার কিভাবে গিফট দিব? চমৎকার প্রশ্ন, নিঃসন্দেহে। তাদের উদ্দেশ্যে বলা, আপনি তাকে সুন্দর করে একটা হাসি দেন, স্মাইলিং ফেস, ওইটা একটা গিভার মুড। কারণ আপনার একটা হাসি দেখলে কিন্তু ওই মানুষটার মধ্যে একটা হাসির ফিলিংস আসবে, একটা হ্যাপিনেস ফিলিংস আসবে। আপনি একজন মানুষকে হেল্প করতে পারেন কিভাবে? আমি একটা ঘটনার উদাহরণ দিয়ে বলছি আপনাকে। আমার পরিচিত এক মানুষ একদিন আমাকে ফোন করে বললো যে ভাইয়া, আপনার সঙ্গে তো ডক্টর প্রাণগোপাল দত্তের একটু ভালো সম্পর্ক আছে, আপনি যেহেতু মেডিকেল লাইনে কাজ করছেন, তো আমাকে একটা সিরিয়াল নিয়ে দেন না। খেয়াল করে দেখেন, ওই লোক আমার জন্য খুব একটা ইন্টেলেকচুয়াল না, খুব একটা ইয়ে না। আমি কিন্তু ঠিকই তার জন্য ডক্টর প্রাণগোপাল দত্তের একটা সিরিয়াল ম্যানেজ করে দেওয়ার জন্য গ্রিন লাইফ হসপিটালে কমিউনিকেট করে, আমাদের কলিগ ছিল, তাদের মাধ্যমে সেটা আমি ব্যবস্থা করেছি। আচ্ছা, এই যে তাকে সার্ভিস দিলাম, এইটাও কিন্তু একটা গিভার মুড। রাইট। এই যে এইচআর মার্ট বিডিতে আমি কাজ করতে এসেছি, এটাও কিন্তু একটা গিভার মুড, কারণ আমি তো এখান থেকে টাকা নিচ্ছি না, আমি তো দিতে এসেছি। উই আর গ্রেটফুল। এটা এইচআর মার্ট বিডির জন্য দিচ্ছি তা না, আমি আমার নিজের জন্য দিচ্ছি, কিন্তু এটা রাইট, বিকজ আমি দিচ্ছি আমার প্রমোশনের জন্য, আমি দিচ্ছি মানুষ আমাকে জানবে। হ্যাঁ, এইচআর মার্ট বিডি লাভবান হবে, হতেই পারে, কিন্তু আমি তো নিজে অনেক ব্র্যান্ডিং হচ্ছে, এটা তো আমার বেনিফিট। উইন উইন সিচুয়েশন। রাইট, কন্টিনিউয়াস আপনি গিভার মুডে থাকলে অনেক অনেক ভালো করা যাবে। আমি আরেকটা বাস্তব এক্সাম্পল বলি, আমার লাইফেই ঘটেছে। 27তম বিসিএস ফোরাম বাংলাদেশের, এটার একটা ইয়ারলি প্রোগ্রাম হয় প্রতি বছর। তো প্রথমবার আমাকে প্রোগ্রামটা যারা অর্গানাইজ করে আমাকে বললো যে আপনি এই প্রোগ্রামটার মডারেশনটা আপনি করবেন। ডে লং প্রোগ্রাম, ইয়ারলি গেট টুগেদার প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাতে আমি ইউজুয়ালি বড় বড় কর্পোরেট ক্লায়েন্টের প্রোগ্রামগুলো অনেক সময় উপস্থাপনা কাজ করি। তো আমাকে বললেন যে ভাই, এইটাতে কিন্তু আমার লাভ হতে পারে, না হতে পারে, লাভ হলে টাকা পাবেন, লাভ না হলে টাকা নাই। আচ্ছা ঠিক আছে। দেখেন, আমি গিয়ে সেই কাজটা করেছি, এবং ওইটার প্রেসিডেন্ট হচ্ছে জসিম ভাই, যিনি এখন ডিবির ডিসি। ওইটার 27তম ক্যাডার যারা আছেন তারা ম্যাক্সিমামই এখন এরকম টপ লেভেলের ডিসি অথবা এডিসি লেভেলের ম্যাক্সিমাম। তো প্রশাসনে আছে, ট্যাক্সে আছে, ডাক্তারে আছে, কোন জায়গাটা নাই। ওই গ্রুপটার সঙ্গে আমার একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। এট দ্য সেম টাইম ওই প্রোগ্রামের পর থেকে ওনাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মোনালিসা শাহরিন সুস্মিতা, যিনি ট্যাক্সের ডিসি, ওনাদের একটা থাকে যে ওটার উপস্থাপনার দায়িত্ব টিফটি করবে। এরপর থেকে আমি আরো বেশ কয়েকটা প্রোগ্রাম ওনাদের আমি উপস্থাপনা করেছি, ওইগুলোতে টাকা পাইছি, প্রথমটাতে পাই নাই। রিলেশনশিপ বিল্ড আপ। ফার্স্ট এটা আপনি গিভার মুডে ছিলেন। গিভার মুডে ছিলাম। সো গিভার মুড মানুষকে বেশি বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, আপনার সামনের মানুষগুলোকে, ইভেন আপনাকেও। কারণ হয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ক্যারিক, উনি হচ্ছেন সেলস ম্যানেজমেন্ট নিয়ে অনেক পড়াশোনা করেন, এবং উনি ওয়ার্ল্ডের একজন বিখ্যাত সেলস ট্রেনার। উনি বলেন সেলসের আসলে সংজ্ঞাটা কি। অনেকে তো সেলসের সংজ্ঞা বলে যে এরকম মানুষের নিড ফুলফিল করা, প্রবলেম সলভ করা, এরকম অনেক কথা বলে। উনি এক কথা বলেন, সেলস মানে হচ্ছে মানুষকে হেল্প করা। রাইট, আপনি যদি হেল্প করেন তাহলে এটি সেলস। এখন এই হেল্পিং মানসিকতা যখন থাকবেন, তখনই কেবল অন্য মানুষ আপনার কথা ইনফ্লুয়েন্স হবে, আপনি তাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন যখন আপনি হেল্পিং মুডে থাকবেন। আমি ছোট্ট একটা যদি এক্সাম্পল যদি বলি, আমি ইফতি ভাই,
আমি অনেক সময় দেখেছি যখন আমি গ্রোসারি শপে যাই, বিভিন্ন কোম্পানির যে এসআররা আসে, সেলস রিপ্রেজেন্টেটিভরা আসে, আমি খুব সূক্ষ্মভাবে জিনিসগুলো খেয়াল করি, যেহেতু আমিও মাঝে মাঝে টুকটাক ট্রেনিং নেই আপনার মতো। তো দেখি কিছু এসআর আছে, সে গিয়েই প্রথমে দোকানদারের সাথে তার প্রোডাক্ট নিয়ে কথা বলে কি লাগবে না লাগবে, এটা এক ধরনের অ্যাপ্রোচ। আবার আরেক ধরনের কিছু এসআর থাকে, তারা গিয়ে প্রথমে তার কুশলাতে জিজ্ঞেস করে, বাসার কথা জিজ্ঞেস করে, তার প্রোডাক্ট গুলো ধুলাটা মুছে দেয়, শুধু তার নিজের কোম্পানির না, অন্য কোম্পানির ধুলা প্রোডাক্টের ধুলাটাও সে মুছে দেয়, মুছে দিয়ে দেন Right. সে তার সেলস এর কথায় সে ফিরে আসে, এবং তার সাকসেস রেটটা ওই আগের জনের থেকে অনেক বেশি থাকে। তাকে সে যে ফার্স্টেই সে ইমপ্রেস করে ফেলে গিভার তার এই যে সার্ভিসটা দিয়ে। সে কিন্তু এসে একটা গিভার মুডের কাজ করলো, সে এসে ওই দোকানের একটু রাইট, হেল্প করে দিল, রাইট, আলটিমেটলি কিন্তু সে থ্যাংক ইউ মুন্না ভাই। এক্স্যাক্টলি। এরপরে যে হাসির কথাটা বললাম, আমি প্রথমে এই যে একটা স্মাইলিং এর একটা ব্যাপার আছে, মানুষ অনেক সময় নিজেরা হাসতে পারে না, তো বলা হয় যে একটা কলম, এটা মুখে দিয়ে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, তখন আপনার অটোমেটিক আপনার ব্রেন থেকে ডোপামিন সিক্রেশন বাড়ে। আমি এই প্রথম অ্যাক্টিভিটিটা দেখেছিলাম আমাদের সেই বিখ্যাত মানুষ কাজী মোহাম্মদ স্যারের ট্রেনিং এ ফার্স্ট দেখি। জি, সো এই বিষয়টা কোথা থেকে আসে? প্রফিট ফ্রম দ্য পজিটিভ নামক একটা বই দুজন মানুষ লিখেছেন, সেখানে ওনারা আবিষ্কার করেছেন এরকম একটা রিসার্চের মাধ্যমে, যেটাতে ওনারা বলছেন ইটস এ পেন স্মাইল। রিপিট, পেন মানে কলম, স্মাইল মানে হাসা। পেন স্মাইল মানে হচ্ছে আপনি যদি আপনার ইউজুয়ালি হাসতে না জানেন, ইউজুয়ালি হাসি না আসে, অট্ট হাসি, তখন আপনার মুখের মধ্যে এই কলমটাকে মারুফ আপনি একটু আমার স্ক্রিনটা একটু বড় করেন তো এখন, এই যে এরকম করে মুখটার মধ্যে এরকম করে দিবে, আপনি যখন এরকম করে দিচ্ছেন, তখন যেটা হবে যে 2 মিনিট রাখলে আপনার ব্রেন মনে করবে যে এই লোক তো হাসতেছে, দেখেন। এরকম করে রাখলে নাকি ব্রেন মনে করে যে আপনি হাসতেছেন, একটা ভালো মুডে আছেন, কারণ যে হাঁকারা তো তখন আপনার শরীরে ডোপামিন রিলিজটা বাড়িয়ে দেয়। তো মানুষকে ইনফ্লুয়েন্স করার একটা বড় টেকনিক হচ্ছে আপনাকে স্মাইলিং মুডে থাকা। থ্যাংক ইউ। তো এই যে স্মাইলিং মুডে থাকার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে আপনি যদি নিজে হাসতে নাও জানেন, প্রতিদিন সকালে উঠে অ্যাটলিস্ট একটা কলম প্র্যাকটিস করতে পারেন আপনার, অথবা ব্রাশ আপনার মুখের মধ্যে দিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকেন, আপনার মধ্যে একটা হ্যাপিনেস গ্রো করবে, এবং মানুষের সামনে আপনি কথা বলার সময় অবশ্যই একটা স্মাইলিং ফেস চলে আসতে পারে। another things যেটা আপনি চাইলেই করতে পারেন। মুন্না ভাই, আমরা জি, চমৎকার একটা থিওরি দিয়েছেন, পেন স্মাইল, এটা প্র্যাকটিস করতে পারেন যাদের হাসতে অসুবিধা হয়, বা যারা সচরাচর ইফতি ভাইয়ের মতো আমরা এত সুন্দর করে হাসতে যারা না পারি, তারা যেন আমরা এই পেন স্মাইলটা প্র্যাকটিস করতে পারি। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, ইফতি ভাই আছেন সেলস নিয়ে, যে কোনো প্রশ্ন উনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। মারুফ, আমরা একটু কমেন্টে যেতে চাই। মারুফ, যদি আমাদের এখন পর্যন্ত টোটাল বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, প্লিজ রাইট ইন এ কমেন্ট সেকশন, কোন রকম প্রশ্ন, আমরা তাহলে পরেরটাতে চলে যাব। যে আমরা দুই একটা কমেন্ট কি পড়বো ইফতি ভাই? জি জি, প্লিজ প্লিজ। আমি এখানে দেখতে পাচ্ছি মারুফ দু একটা কমেন্ট আমরা পড়তে চাই। জি, আমি দুইটা স্যার একটা কোশ্চেন নিচ্ছি দর্শকের। একজন দর্শক প্রশ্ন করেছেন, জি, প্রশ্ন না থাকলে দু একটা কমেন্টও পড়তে পারি আমরা। হ্যাঁ, আমাদের একজন দর্শক কমেন্টস করেছেন, ওনার নাম হচ্ছে মাহমুদ আফসার সুমন। উনি বলেছেন বেটার আউটকাম ওয়ার্স্ট টিম নট পারফর্মিং ওয়েল। সেটা তো আমাদের বেটার আউটকাম ওয়ার্স্ট, জি, আমরা প্রথম দিকে ছিল, রাইট। আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছেন, ইজ ইট পেন স্মাইল অর পেন্সিল স্মাইল, খুব দুষ্টামি করে মধ্যে বলেছেন।
পেন স্মাইল অর পেন্সিল স্মাইল? আচ্ছা আচ্ছা, একেবারে পেন স্মাইল বলছে এটাকে। হ্যাঁ, আমরা যদি বইয়ের নামটা একটু জেনে নেই, প্রফিট ফ্রম দ্য পজিটিভ, এই বইয়ে এই বিষয়টা স্পষ্ট করে আছে। এটার যিনি রাইটার নাম হচ্ছে মার্গারেট গ্রিনবার্গ এন্ড সোনিয়া মাইমিন। এই দুইজন মানুষ এই বইটি লিখেছেন, প্রফিট ফ্রম দ্য পজিটিভ, যেখানে লিখেছেন পেন স্মাইলের মাধ্যমে আমাদের এই বিষয়টা বাড়ে। থ্যাংক ইউ। সো আমরা সামনের দিকে চলে যাই। মুন্না ভাই, জি শিওর শিওর। ওয়েল, সো পরের যে থিমটা সেটা হচ্ছে আপনারা একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছেন, হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটা লিখেছেন ডেল কার্নেগি। এটা অনেক আগের একটা বই, কিন্তু এখনো বইটা খুব বিখ্যাত। উনি ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন রিসার্চের মাধ্যমে যে মানুষ সে তার নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে রেদার দেন আদার লোক। তো এই যে অন্য মানুষের থেকে নিজেকে নিয়ে যে ভাবে, বলা হয় 100 গুণ বেশি ভাবে অন্যের তুলনায়। এক্সাম্পল, আমি মুন্না ভাইয়ের সঙ্গে দেখা হলে আমি নিজেকে নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি 100 ভাগ, যেখানে মুন্না ভাই সম্পর্কে জানতে বা মুন্না ভাই সম্পর্কে কথা বলতে আগ্রহ প্রকাশ করি মাত্র 1 ভাগ। ক্যান ইউ থিঙ্ক যে এরকম একটা ব্যাপার? কিন্তু আমরা গিয়ে কি করি, হাই মাই নেম ইজ ইউসুফ ইফতি, আমি একজন সেলস লিডারশিপ ট্রেনার, ভাই আমি তো ফাটাইলাইছি, এই করছি সেই করছি। রাইট। মুন্না ভাই, আমি মুন্না ভাইকে পাত্তাই দিচ্ছি না যে মুন্না ভাই কোন জায়গার ইন্টারেস্ট। মুন্না ভাই ইন্টারেস্ট হচ্ছে যে সে 100 ভাগ বেশি ইন্টারেস্ট তার নিজেকে নিয়ে, সেখানে তাকে নিয়ে কোনো প্রশ্ন করছে, আমি আমাকে নিয়ে কথা বলছি। তো উনি বলছেন জন্য কোনো মানুষের সঙ্গে দেখা হলে, ইনফ্লুয়েন্স করতে হলে আপনি প্রথমে তাকে প্রশ্ন করেন। এখানে আমি প্রশ্ন করার জন্য বেসিক্যালি 5টা ওয়ে দিয়েছি আপনাদেরকে একটু ক্লু দেওয়ার জন্য। সেটা ছিল এরকম যে 5W মেনটেন করে আমরা প্রশ্ন করতে পারি যে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, আপনি কিভাবে এই পর্যন্ত আপনার ক্যারিয়ারটাকে টেনে নিয়ে আসলেন, এরকম অনেক কথা, রাইট? আমরা তাদের ফ্যামিলি নিয়ে প্রশ্ন করতে পারি যে আপনার ফ্যামিলি সম্পর্কে, তার বাচ্চা বা সবকিছু নিয়ে। ফার্স্ট ডে নিয়ে প্রশ্ন করতে পারি। ফার্স্ট ডে মিন্স হচ্ছে যে বস মুন্না ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার লাইফে ফার্স্ট যেই দিন চাকরিতে ঢুকলেন সেই দিনের একটা হিস্ট্রি বলেন তো, ফার্স্ট ডে ইন ইউর ক্যারিয়ার, মনে আছে আপনার মুন্না ভাই? মনে আছে, সেদিন আমি 2006-এর দিকের ঘটনা। আমি যখন জয়েন করি তখন সদ্য আমি পাশ করা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছি। তো তখনও আমি অফিস কালচার খুব একটা বুঝি না, মাত্র ক্যাম্পাস থেকে কর্পোরেটে আসলাম। তো সেদিন প্রথমেই আমাকে সবার সাথে পরিচয় করে দেওয়া হলো। ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি এতদিন তো শুধু সব চেনা মুখ ছিল আমার, ইউনিভার্সিটিতে সব ফ্রেন্ড সার্কেল ছিল, এখানে এসে দেখি আমার থেকে বড় বয়সে কেউ আছে, আমার সমবয়সী, আমার ছোট বয়সী। তো সবাই যে একটা ইন্টারঅ্যাক্ট করে একসাথে কাজ করছে, টিম ওয়ার্ক করছে, এই জিনিসটা আমাকে প্রথম দিন খুব মানে অ্যাট্রাক্ট করেছিল যে কর্পোরেট লাইফটা বোধহয় এরকমই আসলে। মুন্না ভাইয়ের কথা কিন্তু থামতেছে না। হ্যাঁ, প্রশ্ন করতে কিন্তু কথা থামাচ্ছে না। কারণ কি জানেন, আমরা বলতে পছন্দ করি, রাইট? লাইফের কোন একটা মেমোরেবল ডে, ফার্স্ট ডে ইন মাই লাইফ, স্পেশালি জবের ক্ষেত্রে, আমার বিবাহ বার্ষিকীর অথবা আমার বিয়ের প্রথম দিন, অথবা আমার ভালোবাসার প্রথম দিন, কলেজ লাইফের প্রথম দিন, অথবা কলেজ থেকে চলে এসেছি এরকম লাস্টের দিনটা, এরকম অনেক মেমোরেবল ডে আছে। ওই ডেটা নিয়ে যদি আপনি কোনো মানুষকে একটু টোকা দেন, ওই মানুষটা দেখবেন খালি বলতেই আছে, কথার ফুরাচ্ছে না। আমি আরেকটা মজার ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে আপনার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়, সেটা খুব একটা মজার একটা ঘটনা। আমি তখন ডিবিবিএল ভবনে, আপনি সম্ভবত ব্রিজ অফ ট্রেনিং এ যাচ্ছিলেন। আমি ওখানে বিশাল একটা লম্বা লাইন ছিল লিফটের সামনে, আমি লিফটের জন্য অপেক্ষা করছি। আপনি বোধহয় অলরেডি অন্য আরেকটা লিফটে উঠে যাবেন, ঠিক এই মুহূর্তে পেছন থেকে আপনি আমাকে ডাকলেন। তখন আমি ওই দিনই আপনার সাথে আমার অ্যাকচুয়ালি প্রথম দেখা, এর আগে ভার্চুয়ালি আমাদের অনেক কথা হয়েছে, দেখা হয়েছে, বাট ওই দিনই ফার্স্ট আপনাকে আমি মিট করি আর কি। আমার এই জিনিসটা এখনো মনে আছে। থ্যাংক ইউ। দেখেন, এই যে এই কথাটা বলতে গিয়ে কিন্তু আপনার একটু মনের মধ্যে একটা আবেগ আপ্লুত ব্যাপার চলে আসে, রাইট? যখন ফার্স্ট মিট, ফার্স্ট ডেট, ফার্স্ট রিলেটেড এরকম যেই কোনো বিষয় মানুষ বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আপনি নতুন যার সঙ্গে দেখা হচ্ছে তাকে এরকম প্রশ্ন করেন না ভাই, দেখেন না সে কতটা আপনাকে মন থেকে কাছে টেনে নেয়, ইনফ্লুয়েন্সটা করেন কিভাবে। ইভেন আরেকটা হচ্ছে ক্লারিটি অফ নেম, আলাদা একটা সিক্রেট।
সবার সঙ্গে এটা শেয়ার করতে চাই। এটা আমি অনেক ক্ষেত্রে করে থাকি। এটা অবশ্য সবার ক্ষেত্রে করা যাবে না, বুঝে আপনি করবেন। এক্সাম্পল, আমি যখন মুন্না ভাইকে প্রশ্ন করি, মুন্না ভাই আপনার নামের অর্থ কি? এটা আমি আপনাকে বলি, আমি যতগুলা ইন্টারভিউ বোর্ড ফেস করেছি এই পর্যন্ত, আমার যে রিয়েল নেম যেটা আহবাবুর রহমান, আমাকে প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে আহবাব মানে কি। এটা কিন্তু আমি অ্যামেজড, প্রতিটা আমি যতগুলো জব ইন্টারভিউ দিয়েছি এ পর্যন্ত প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছে আহবাব মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ আহবাব। রাইট, আহবাব হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড, এটা মিনিং হচ্ছে ফ্রেন্ডস অফ আল্লাহ। রাইট রাইট, থ্যাংক ইউ। তার মানে খেয়াল করে দেখেন, এই যে আপনি একজন মানুষকে কিন্তু প্রশ্ন করতে পারেন তার নামের অর্থটা কি। দেখবেন প্রথমে এটা করার একটা ওয়ে আছে, সেটা এরকম লাইক, আহবাব ভাই আপনার এই নামটা রিয়েলি অনেক সুন্দর, আপনার নামটা কে রেখেছে আহবাব ভাই? তখন আমার বলবেন বড় যে ভাই আমার দাদা বা মা কেউ একজন রেখেছে। চমৎকার নাম, আসলে নামের অর্থ কি বলেন তো? তখন কিন্তু মানুষ তার নিজের নামের অর্থ বলতে চায়। এখন কেউ কেউ প্রশ্ন করছেন বা মনে মনে আপনার প্রশ্ন আসছে যে সবাই তো তার নামের অর্থ জানে না, তাইলে সেক্ষেত্রে তো সে বিব্রত বোধ করবে। ইয়েস, Right. বিব্রত বোধ করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি বিব্রত বোধ করালে ওই লোকটা আপনাকে মনে রাখবে। কিভাবে? আপনি তাৎক্ষণিক ঢোকেন, গুগলে ঢুকে লিখেন মিনিং অফ মুন্না, মিনিং অফ আহবাব, মিনিং অফ ইউসুফ, মিনিং অফ ইফতে, দেখবেন যে অসংখ্য নামের অর্থ চলে আসছে। আপনি তাৎক্ষণিক তাকে বলে দেন যে ভাই নামের অর্থটা হচ্ছে এই। এই লোক আজন্মকাল আপনাকে মাথায় রাখবে, কারণ কি জানেন, আপনি ওনার নামের অর্থটা বলে দিয়েছিলেন। ইনফ্লুয়েন্স এইটাকে বলছে। করেন না? দেখেন না ইনফ্লুয়েন্স হয় কিনা মানুষ। রাইট। ওকে, এবং আরেকটা প্রভাব আছে যে নেম ইজ দ্য সুইটেস্ট সং অফ দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকের কাছে তার নিজের নামটা হচ্ছে সবচেয়ে মধুর সঙ্গীত। এটা একটা প্রবাদ বাক্য আছে। রাইট রাইট রাইট। সো মুন্না ভাই, আমরা এবার এই ইফেক্টিভ লিসেনিং, ইনফ্যাক্ট যখন আপনি মানুষকে কোনো প্রশ্ন করবেন তখন মানুষ তো অনেক কথা বলে, সেই কথাগুলো মনোযোগ শোনাটা একটা বড় ধরনের ইনফ্লুয়েন্সিং পার্ট। তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এইটা ইফেক্টিভ লিসেনিং নিয়ে অনেক কথাবার্তা আছে। অনেকে কেউ 15টা বলে, কেউ 10টা বলে, কেউ 20টা বলে, কেউ 30টা, কেউ অনেক কথা বলে। আমি তাদের জন্য জাস্ট, আপনারা যারা আজকে দেখছেন, 3টা সহজ ওয়ে, যেটা জেমি হার্জেল, উনি একজন ট্রেনার, কমিউনিকেশন স্কিলস এর একটা ওনার নিজস্ব প্রতিষ্ঠান আছে, যিনি ওটার ফাউন্ডার এবং সিইও, তিনি এইটা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন এবং এটা নিয়ে অনেক ওনার ওয়েবিনার হয়। উনি বলছেন মাত্র 3টা বিষয় মেনটেন করলেই আপনি একজন ইফেক্টিভ লিসনার হতে পারেন। অনলি 3টা বিষয়। নাম্বার 1 অ্যাটেন্টিভ লিসনিং, নাম্বার 2 রেসপন্সিভ লিসনিং, নাম্বার 3 অ্যাক্টিভ লিসনিং। আমরা ইউজুয়ালি জানি মানুষ কথা কথা বলে যে ভাই একটু অ্যাক্টিভ লিসেনার হন, অ্যাক্টিভ লিসেনার হন, কিন্তু শুধু লিসনিং এ হচ্ছে না, এটার আগে আরো 2টা আছে, অ্যাটেন্টিভ এবং রেসপন্সিভ। আমরা একটু দেখি এটার ভিতরে কি আছে। জেমি হার্জেল হচ্ছেন একজন আমেরিকান, যিনি এটাকে আবিষ্কার করেছেন। আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ওনার সম্পর্কে অনেক ডিটেইলস, কোনো ব্যাপার না। তো আমি একটা জাস্ট ছবির মাধ্যমে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি। অ্যাটেন্টিভ লিসনিংটা কি? লাইক একটা লোক দেখেন বাসের মধ্যে যাচ্ছে, এখন এমন সময় একটা ফোন আসছে, উনি কিন্তু যে মানুষটার কল এসেছে তাকে অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছে, আশেপাশে তার অনেক নয়েজ থাকা সত্ত্বেও। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। একবার ইন্ডিয়া থেকে আমার কাছে একটা কল এসেছে, কারণ কি আমি তখন অপশন নিয়ে চাকরি করি, ইন্ডিয়ান একটা কোম্পানি আমার একটা সিভি পেয়ে আমার সঙ্গে কানেক্ট করেছে, তারা হসপিটাল ইকুইপমেন্ট বিক্রি করবে বাংলাদেশে, সেটার একজন কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমাকে রিক্রুট করার জন্য। সো আমাকে কল দিয়েছে, হ্যালো মিস্টার ইউসুফ, আই ওয়ান্ট টু টক টু ইউ। ওই সময়টা আমি একটা মোটরসাইকেলের মধ্যে। আচ্ছা, বললাম ওকে, গিভ মি 1 মিনিট প্লিজ। আমি তখন ওই যে আপনার বিজয় সরণির মোড়ে রাস্তার পাশেই মোটরসাইকেলটা রেখে কাছে গিয়ে তার বললাম যে প্লিজ বলেন, কানের মধ্যে একটা হাত দিয়ে আরেকটা যে মোবাইল, এরকম করে কানে আটকানো, প্লিজ বলেন মুন্না ভাই। তখন উনি বলতেছে যে তুমি কি আমার শুনতেছ? আমি বললাম হ্যাঁ শুনতেছি। পরে দেখি শুনতে পারতেছেন এরকম, পরে আবার এরকম কানের মধ্যে হাত দিচ্ছি আঙুল দিয়ে, এইবার তো শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, যখন এটা করলাম তখন শোনা গেছে। খেয়াল করে দেখেন, উনি কল করেছেন ওই পাশ থেকে, কিন্তু আমি ওনাকে অ্যাটেনশন দেওয়ার জন্য, আশেপাশে অনেক সাউন্ড ছিল, অনেক নয়েজ ছিল, সেগুলোকে বাদ দিয়ে ওনাকে ফুল ফোকাস করেছি, অ্যাটেনশন দিয়েছি, আমার কান আটকে। এরকম আপনারা অনেক সময় করে থাকেন। এই লিসনিংটাকে বলছে আসলে অ্যাটেন্টিভ লিসনিং। এবং বলা হয় যখন কোন স্পিকার কথা বলবে, যখন ওই মানুষটা অপর প্রান্ত থেকে কথা বলছে, তখন আপনি কোনোভাবেই
তাকে ইন্টারাপ্ট করতে পারবেন না। একেবারে ফুল প্লেজের তার কথা শুনতে হবে, কোন রকম ইন্টারাপশন ছাড়া। দিস ইজ কল অ্যাটেন্টিভ লিসনিং। আমরা দেখি রেসপন্সিভ লিসনিং কোনটা। রেসপন্সিভ লিসনিং দেখেন, এখানে একজন ডাক্তার তার দুই সহকর্মীকে কথা বলতেছেন। একজন সহকর্মী হচ্ছে ল্যাপটপে নোট করছেন, আরেকজন সহকর্মী খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছেন। তো রেসপন্সিভ লিসনিং এর মধ্যে বলছে যে আপনি যিনি কথা বলছেন তার এই কথাটাকে নন ভার্বাল এবং ভার্বাল ওয়ে দুই ভাবেই রেসপন্স করতে হবে। যদি আমরা এই স্লাইডটাতে দেখি, নন ভার্বালের মধ্যে আপনি একটু স্মাইলিং ফেস দিলেন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, আপনার ওই যে মাথা নাড়ানো, দেন আপনার মোবাইল ফোনটাকে অফ রাখা, মাঝে মধ্যে নোট নেওয়া, আপনার মাথাটাকে একটু ঝুঁকিয়ে তার দিকে এগিয়ে দেওয়া যে আপনি তার কথা শুনছেন, এটা ছিল নন ভার্বাল। আর ভার্বাল হচ্ছে I see, yes, really amazing, sounds great, oh, mind blowing, fantastic। এই যে কথার মাঝে মাঝে আপনি তাকে দুই একটু কথা বলে বলে দিলেন, এইটাকে বলছে রেসপন্স করা বা রেসপন্সিভ লিসনিং। উনি বুঝলো যে আপনি তাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে এবং রেসপন্স করছেন, সে তখন অনার্ড ফিল করবে, অনার্ড ফিল করে। রাইট রাইট। আজকে আমি একজন ট্রেনারের সাথে কথা বলছিলাম, মিস সুচি, উনি সিঙ্গাপুরের একজন খুবই বিখ্যাত ট্রেনার, লাফটার ট্রেনার। খুব শীঘ্রই উনি আমাদের সঙ্গে একটা ট্রেনিং প্রোগ্রাম করবেন, কন্ডাক্ট করবেন। সো এটা নিয়ে ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল, মাইন্ড ব্লোয়িং। আমি ওর সঙ্গে যতক্ষণ কথা বলি, ও বলছে আই সি, সুপার, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, সাউন্ডস গুড, ইয়া, ইউ আর রিয়েলি অসাম। খেয়াল করে দেখেন, আমি পাশ থেকে কথা বলতেছি, ওই পাশ থেকে একটু পর পরই শুধুমাত্র এটা বলে আসতেছে। রাইট। ওরা মারাত্মক রেসপন্সিভ লিসনার। আপনি ফরেনারদের সাথে তো অনেক সময় কথা বলেন, খেয়াল করে দেখুন ওরা প্রচন্ড রকমের জিনিসটা ফলো করে। রাইট। সো আমরা যদি দুইটা লিসনিং দেখলাম, এবং ফাইনাল লিসনিংটাকে বলা হয় অ্যাক্টিভ লিসনিং। এই অ্যাক্টিভ লিসনিংটা হচ্ছে আপনি যার কথা শুনছেন তাকে কোনো রকম বাধা দিবেন না, না দিয়ে তার পুরো কথাটা শুনবেন, এবং তার কথা বলার সময় আপনার নিজস্ব কোনো ওপিনিয়ন আপনি দিতে পারবেন না, পার্সোনাল কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না, সেই বিষয়টা। এবং ফাইনালি সে যে টোটাল কথাটা বলেছে এটাকে একটু প্যারট ব্যাক করবেন, সিম্পলি প্যারট ব্যাক, মানে তোতা পাখির মতো তাকে আবার বলবেন। আমি এখানে যে ছবিটা ইউজ করেছি একটা কল সেন্টারের ছবি। কল সেন্টারে দেখবেন আপনি যদি গ্রামীণ ফোনে ফোন দেন কোনো একটা প্রবলেম নিয়ে, তখন ওরা আপনার পুরো কথাটা শোনে, শোনার পরে সে কোনো কথা আপনাকে ওরকম ভাবে বলে না, আপনার বলা শেষ হলে ও এবার আপনাকে কয়েকটা প্রশ্ন করে আপনাকে আবার বলে দেয় যে স্যার তাহলে আপনি ইফতি ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, ইফতি ভাই শুনতে পাচ্ছেন? মারুফ কি শুনতে পাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে? ইফতি ভাই বোধহয় ডিসকানেক্ট, ইফতি ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছেন? দর্শক সম্ভবত একটু কানেকশনে প্রবলেম হচ্ছে। উনি যেটা বলছিলেন অ্যাক্টিভ লিসনিং নিয়ে, যে আমরা যখন কোনো কল সেন্টারে ফোন করি বা যে বিভিন্ন আমরা যখন রেস্টুরেন্টেও যাই অর্ডার দিতে, তখনও কিন্তু আমাদের অর্ডারটা শোনার পরে তারা আবার আমাদেরকে রিকনফার্ম করে দেন অর্ডারটা প্লেস করে। এটাকেই সম্ভবত অ্যাক্টিভ লিসনিং বলছেন আর কি। আমরা কি কানেক্ট করতে পেরেছি ইফতি ভাইকে আরেকবার? মারুফ? না না, আমরা ইফতি ভাই আমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন। দর্শক খুবই দুঃখিত, আমাদের একটু নেটওয়ার্কে ইন্টারাপশন হচ্ছে, দ্যাটস ওয়াই। আমাদের সাথে যিনি গেস্ট আছেন উনি চেষ্টা করছেন। এর মধ্যে আমি একটা কথা বলতে চাই যেটা সেলস নিয়ে, যে সেলস পার্সনরা ইউজুয়ালি তাদের যে মেধা, তাদের বুদ্ধি, তাদের অভিজ্ঞতা, হ্যাঁ, এবং তাদের সর্বোপরি তাদের ব্যক্তিত্ব দিয়ে কিন্তু একজন কাস্টমারকে ইমপ্রেস করতে হয়। সেই ইমপ্রেস করার মধ্যে তার লিসেনিং টেকনিকটা একটা ইম্পর্টেন্ট টুলস। কারণ আমি আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস সেল করব, তাকে যদি আমি তার নিডটা যদি আমি ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমি তাকে ডেলিভারিটা ভালোভাবে দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে লিসেনিংটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তার নিডটা আমাকে আগে শুনতে হবে।
উনি কি চাচ্ছেন বা উনি কিভাবে চাচ্ছেন জিনিসটা, দেন তাহলে আমাদের ডেলিভারিটাও পারফেক্টলি হবে। এটা সেলস পার্সনদের একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং আমরা দেখেছি যে যারা সেলস লিডার হয়েছেন তারা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারা খুব হার্ড ওয়ার্কার হয়ে থাকেন। আমি যতজন সেলস লিডারকে দেখেছি তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেন। ওরা চাকরি জীবনের শুরু থেকেই দেশের যে কোনো জায়গায় পোস্টিং হয় আমি দেখেছি তারা সেখানে গিয়ে কাজ করেছেন। কিন্তু আমরা অনেক সময় ইন্টারভিউ বোর্ডে দেখি, আমরা যখন নতুন রিক্রুটমেন্ট করতে যাই, অনেক সময় যারা সেলসে আসতে চায় তাদেরকে দেখেছি যে তারা অনেক সময় কি করে যে বলে যে আমি ঢাকার বাইরে যেতে চাই না, বা আমার ফেভারেবল এরিয়াতে বা আমার কমফোর্ট জোনে আমি থাকতে চাই। সেই সমস্ত ক্ষেত্রে অ্যাকচুয়ালি যারা সেলসে ক্যারিয়ার করতে চান, আমি বলবো যে এই জিনিসটা শুরু থেকে যদি অ্যাভয়েড করেন তাহলে সুবিধা হবে। কারণ সেলসে কাজ করতে হলে আপনার পোস্টিং যেখানেই হোক না কেন সেখানে আপনাকে যেতে হবে। এবং সমস্ত এক এক যখন আপনি এক একটা জায়গায় যাবেন, এক এক জায়গায় এক একটা ডেমোগ্রাফি এক এক রকম, এক এক ধরনের কালচার এক এক রকম, এক এক ধরনের মানুষের টেস্ট এক এক রকম, মেন্টালিটি এক এক রকম। সো এই জিনিসগুলো ডিফার করে। যখন আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে জব করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তখন এই আপনার মধ্যে এই ম্যাচুরিটিটা চলে আসবে যে তখন, কারণ আপনি যখন প্রোডাক্ট মিক্স করবেন, আপনি যখন সিনিয়র হবেন, তখন আপনি যখন সেলস প্রমোশনে কাজ করবেন বা সেলস প্রমোশন গুলার মিক্স গুলা ঠিক করবেন, তখন আপনার ওইটা ডিসাইড করতে আপনার জন্য ইজি হবে যে অমুক এলাকার মানুষের জন্য আমার এই ধরনের থাকবে, অমুক এলাকার মানুষের জন্য সেরকম থাকবে। এরকম প্রোডাক্ট মিক্স গুলো আপনার জন্য অনেক সুবিধা হবে। মারুফ, আমরা কি কানেক্ট করতে পেরেছি ইফতি ভাইয়ের সাথে? মারুফ কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা এখনো ইফতি ভাইকে আমরা এখনো কানেক্ট করতে পারিনি, উনি চেষ্টা করছেন। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কমেন্টস গুলো একটু দেখতে পারি মারুফ, দর্শকের কমেন্টস গুলো একটু দেখতে পারি। ইফতি ভাই আমাদের সাথে কানেক্টেড হয়েছেন আশা করি। রাইট, আমার এখানে একটু যান্ত্রিক গোলযোগের কারণে এই চ্যালেঞ্জে পড়েছি। তো আমরা যেখানে ছিলাম, জি, অ্যাক্টিভ লিসনিং, খেয়াল করে দেখেছেন অ্যাক্টিভ লিসনিং বলছে শুধুমাত্র তোতা পাখির মতো আপনার কথা বলা শেষ হলে তাকে আবার বলে দেন, সিম্পলি প্যারট ব্যাক করেন। এইটুকু যদি করেন তাও এটা অ্যাক্টিভ লিসনিং হয়ে যাবে। তো মানুষ খুবই পছন্দ করে অন্য মানুষের কথা যেন সে শোনে, অন্য মানুষটা যেন শোনে। তো আমি যখন মুন্না বলবো বা অন্য কারোর সাথে কথা বলবো, তাকে ইনফ্লুয়েন্স করা একটা বড় ধর্মই হচ্ছে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং এই লিসনিং এর 3টা বিষয় ব্যবহার করা। তো এই ছিল আমাদের এই পার্টটাতে। কারো কোনো প্রশ্ন যদি থাকে, তা না হলে আমরা ফাইনালি 12 সেকেন্ড থিওরিটা যেতে যাচ্ছি। সময়টা এমনিতেই আমাদের একটু বেশি চলে গিয়েছে। আমি খুব এক্সাইটেড 12 সেকেন্ড থিওরির জন্য। আমার মনে হয় আমরা 12 সেকেন্ড থিওরিতে যেতে পারি ইউসুফ ভাই, যেহেতু আমাদের টাইম একটু কিল হয়েছে। তো আমরা মনে হয় 12 সেকেন্ড থিওরিতে যেতে পারি। থ্যাংক ইউ। সো আমরা বলছি এটা একটা কারিশম্যাটিক সিক্রেট অফ ইনফ্লুয়েন্স। বাংলাদেশে প্রচুর কি চলে? তেল, নাকি? প্রমোশন হয়, তেল দিয়ে অনেক কিছু হয়। অনেকে আবার বলে যে ভাই সবারই দিয়ে তেল দিলে আমি পারি না, আমার দিয়ে তেল দেওয়া হয় না। তো আজকে তাদেরকে বলতে চাই, আপনাকে দিয়েও হবে। আপনি দিবেন তেল না, তেলের বড় ভাই ঘি। তেলে কাজ না হলে ঘি দিতে হবে। তেল দিয়ে হবে না, তেল দেওয়াটা দরকার নেই। আসলে তেল দেওয়াটা ভালো না, তেল খাওয়াটাও ভালো না, দুইটাই খারাপ। কিন্তু ঘি তো মানুষের জন্য, ঘিয়ের জিলাপি দেখছেন কত দাম, ঘি মানুষ অনেকে সঙ্গে খায়। তো ঘি তো একটা ভালো জিনিস, তাও খাঁটি গাওয়া ঘি কিভাবে আমরা দিতে পারি। আমি যে বইয়ের কথাটা বলেছিলাম, দ্য সায়েন্স অফ ইন্টেলিজেন্ট অ্যাচিভমেন্ট, এই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর ইসাইয়া হ্যাঙ্কেল। উনি এই বইটি লিখেছেন এবং সেখানে উনি বেশ কয়েকটি রিসার্চ আবিষ্কার করে সেখানে শো করেছেন। তার মধ্যে দেখিয়েছেন হিউম্যান ব্রেন যে কোনো নেগেটিভিটি কানেক্ট করে উইদিন এ সেকেন্ড, মানে 1 সেকেন্ডের মধ্যে মানুষ নেগেটিভিটির সাথে কানেক্ট করে। সেখানে 12 সেকেন্ড সময় নেয় তার ব্রেন পজিটিভিটির সাথে কানেক্ট করতে। আই রিপিট, মানে আমাদের ব্রেন যে কোনো নেগেটিভ স্টোর করে ফেলে আমাদের ব্রেনের মধ্যে বা জমা করে ফেলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে।
কিন্তু পজিটিভ কোনো বিষয় আমার ব্রেনে স্টোর করতে সময় নেয় কমপক্ষে 12 সেকেন্ড। তো উনি বলছেন এই 12 সেকেন্ড সময় ধরে যদি আপনি কোনো মানুষকে অ্যাপ্রিসিয়েট করেন, তখনই কেবল ওই মানুষটি আপনাকে মনে রাখবে। রাইট। ওনার ইটস এখানে আ আরেকটা বিষয়, টাফ জব, ইটস আ টাফ জব। টাফ জব না, এটা একেবারে ইজি জব। এখনই আমি মুন্না ভাইকে এটা বলবো, তখন মুন্না ভাই বলবো ও এত সহজ। ওকে, যে আমি খুব এক্সাইটেড আমি আসলে এটা জানার জন্য। আপনি আপনি যখন এইচআর মার্ট বিডি প্রোমোতে যখন আপনি বলছিলেন যে 3টা সিক্রেট বলবেন, তখন থেকে আমি আসলে খুব এক্সাইটেড যে সেই সিক্রেটটা জানবো, কখন সেই এই মানে মহেন্দ্র খন আসবে, আমি সিক্রেটটা জানবো। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। সো সেই বইয়ে তিনি আরেকটা বিষয় রিসার্চ করে বের করেছেন, আপনি যদি প্রতিদিন অথবা যে কোনো সময় আধা ঘন্টা কোনো নেগেটিভ মানুষের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে 50%। যেখানে পজিটিভ মানুষের সাথে কথা বললে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। খেয়াল করে দেখেন, নেগেটিভ মানুষের সঙ্গে আপনি কথা বললে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে, পজিটিভ মানুষের সাথে কথা বললে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে। মুন্না ভাই আজকে যে কথাটা প্রথমে বলেছিলেন যে পজিটিভ মাইন্ডসেট হওয়া দরকার। সেলস এমন ইনফ্লুয়েন্স এমন একটা ব্যাপার, আপনি নিজেকে যদি সেই জায়গায় নিতে হয়, আপনাকে পজিটিভ মেন্টালিটি হতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে নেগেটিভ সিচুয়েশন আসে, সেখান থেকে আবার পজিটিভ হতে হবে, যাই একটু সবই সেটা হবে। তো এই 12 সেকেন্ড একটা গল্প আপনাদের সাথে শেয়ার করে দিলে বুঝবেন। কোন একজন কোম্পানির চিফ, আমি ধরে নেই আজকে আমাদের এখানে অংশগ্রহণ করছেন এমন একজন পার্টিসিপেন্ট, ধরে নিচ্ছি মাহমুদ হাসান, যিনি লিখেছেন মাহমুদ আফসার রাইট। তো মাহমুদ আফসার সুমন, আপনাকে ধরে নিচ্ছি আপনি হচ্ছেন একটা কোম্পানির সিইও। এখন আপনি যেদিন জয়েন করেছেন ওই দিন আপনার কোম্পানি বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, কিন্তু একটা ডিপার্টমেন্টের হেড, কমার্শিয়ালের হেড মাহমুদ হাসান সুমনকে বলছে, স্যার আপনার কথা অনেক শুনছি, আপনি তো চমৎকার লোক, পাঠায় কিন্তু আমরা এই সিইও বলতেছে, দেখেন মারুফ, আমার পিছনে অলরেডি 13 শিশির তেল সাজানো আছে, নারকেল তেল, সরষের তেল, কদুর তেল, সয়াবিন তেল, সব তেল, নতুন করে আর তেল, নিজের কাজটা নিজে করেন। এবার আসলো আওরঙ্গজেব, এবার আপনার ওই কোম্পানিতে আমার একটা কলিগ ছিল, সে বলছে আপনার কথা আপনি অনেক ভালো, আপনি নাকি অনেক অনেক ভালো। আফসার সুমন বলছে, দেখেন আওরঙ্গজেব, পিছনে অনেকগুলো তেল আছে, সব ধরনের তেল, নতুন করে আর দিয়েন না, নিজের কাজটা। আওরঙ্গজেব চলে গেল। এরকম করে আরো বিভিন্ন ডিপার্টমেন্টের হেডরা আসে, তেল দেখায় চলে যায়। আচ্ছা, 3 দিন মুন্না ভাই আসলো, এসে মাহমুদ আফসার সুমনকে বলছে, স্যার আপনি করলেনটা কি? পুরো অফিসে তো পুরো একবারে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। যে মানুষগুলো আগে তেল দিয়ে চলতো, এই মানুষগুলো এখন সমানে কাজ করতেছে। যে মানুষগুলা 3-4 দিন একটা ফাইল আটকে থাকতো, ওনারা এখন 3-4 ঘন্টার মধ্যে ফাইল দিয়ে দিচ্ছে। এইরকম যদি চলতে থাকে, কোম্পানি এই বছর ভালো করবেই, এর মধ্যে কোনো কেউ আটকাতে পারবে না। আমাদের কোম্পানি করতে পারে নাই। সুতরাং আপনি যেটা করলেন এটা স্যার রিয়েলি অসাধারণ ছিল, আমার এই কাজটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এইবার কিন্তু মাহমুদ আফসার সুমন মুন্না ভাইকে আর তেল দেখাচ্ছে না। আমি তো মানে উনি তেলের বদলে ঘি তো দিয়ে দিলেন উপরে, আরো বেশি 1 ডোজ উপরে দিয়ে দিলেন। কারণ কি দেখেন, মুন্না ভাই এসে সত্য কথাটা বলেছে যে অফিসে আসলে তো ছুটাছুটি শুরু হয়েছে, যে লোকগুলো আগে তেল দিয়ে চলতো এরা সমাজ কাজ করতেছে, এই সিইও যেটা পেরেছে অন্য সিইও এটা পারে নাই। এই যে কথাগুলো বাস্তব কিছু সত্য কথা ওই সিইওর সামনে তুলে ধরছে, যেইটাই হচ্ছে ঘি। আজকে আপনার এখানে আসার আগে বা আমাদের এই লাইভ স্ট্রিমিং আসার আগে আমি ব্যাক স্টেজে মারুফের সাথে কথা বলছিলাম। তো মারুফকে আমি কিন্তু একটা ঘি দিয়েছি। মারুফ, আপনি একটু অনলাইনে আসতে পারেন স্ক্রিনে, আপনার কাছে কেমন লেগেছিল ঘিটা? আমি বেসিক্যালি অনেকের সাথে
কাজ করে। মারুফ কি করেছে, আমার সাথে কমিউনিকেট করেছে, মারুফ আলাদা করে মেসেজ করেছে, ভিডিও দিয়েছি, কমিউনিকেশনটা ইভেন আমাকে আজকে এক্সট্রিমিয়ারের লিংকটা প্রায় 1 ঘন্টা আগে পাঠিয়ে দিয়েছে, যেটা এই যাবৎকাল আমি কোথাও পাই নাই। কতগুলো প্রোগ্রাম করেছি, সবাই হয়তো 15 মিনিট 20 মিনিট আগে দিচ্ছে, 1 ঘন্টা আগে দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন? এই জায়গাটা না আমার কাছে খুব ভালো লাগছে। না এজন্য থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঘিটা কেমন ছিল? আমি এখানে একটা ছোট্ট গল্প অ্যাড করতে চাই, যদি ইফতি ভাই, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। এটা হচ্ছে আমার এক টিচার বলেছিলেন যে পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ একেবারে শুনছি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। হ্যাঁ, এবং এটা মানুষের সহজাত প্রবৃত্তি যে আমরা প্রশংসা শুনতে পছন্দ করি। তো উনি বলছিলেন যে যদি আপনার বস খুব কড়া হয়, মনে করলেন যে আপনার বস খুব কড়া, আপনি গেলেন ওনার রুমে, গিয়ে উনি একটা সুন্দর লাল টাই পরে আসছেন অফিসে, আপনি গিয়ে বললেন স্যার আপনার টাইটা কিন্তু খুব ভালো লাগছে, আপনাকে খুব মানিয়েছে। তো উনি তো কড়া বস, উনি চেতে যাবে, এই মিয়া ফাইজলামি করে আমার সাথে, তুমি আমাকে তেল মারতেছো। সে তো খুব ভয় পেয়ে গেল, সে বাইরে চলে আসলো। সে চলে আসার পরে ওই বস যখন বাথরুমে ওয়াশরুমে যাবে, উনি কিন্তু ঠিকই তার লাল টাইটা আরেকবার দেখবে যে কেমন লাগছে। দ্যাট মিনস আমাদের আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা কাজ করে। আমরা অনেকে হয়তো এটা প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না, কিন্তু সবাই কিন্তু নিজের প্রশংসা শুনতে পছন্দই করে। রাইট, আমি আপনার একটু অ্যাড করি। রাইট, অ্যাবসলিউটলি। এই যে প্রশংসাটা শুনতে পছন্দ করে, সায়েন্স অফ ইন্টেলিজেন্ট অ্যাচিভমেন্টের বইয়ে ওনারা বলছেন এই যে লাল টাইটা সুন্দর, এই কথাটা বলতে আপনার সময় লেগেছে বড় জোর 3 সেকেন্ড বা 4 সেকেন্ড। তো এই কথাটুকু ওই বসের মনে থাকবে খুব অল্প সময়ের জন্য, কিন্তু তার মেমোরিতে যদি আপনি খুব ভালোভাবে অবস্থান করতে চান, তাহলে এই কথাটাই আপনাকে 12 সেকেন্ড সময় নিয়ে বলতে হবে। আচ্ছা, 12 সেকেন্ডের বেশি সময় নিতে হবে। আমি যে একটু উদাহরণ দিই, তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন, বা আমাদের দর্শক তারা ক্লিয়ার হবেন। আপনি আপনার মিসেসকে ঘি দিবেন, বা 12 সেকেন্ড ঘি দিলেন, কিভাবে দিবেন? আপনার মিসেসের অনেক খারাপ কাজ আছে, হতেই পারে আপনার পছন্দ হয় না, হতে পারে, কিন্তু কোনো কি কাজ নেই যেটা আপনার কাছে ভালো লাগে? হতে পারে সে ডালটা খুব ভালো রান্না করে, হতে পারে সে ইলিশের ভুনাটা খুব ভালো করে, হতে পারে সে আপনার টাইটা বেঁধে দেয়, হতে পারে আপনি বেরোনোর সময় আপনার ব্লেজারটা আপনাকে পরিয়ে দেয়, হতে পারে আপনি বেরোনোর সময় আপনার মোবাইলটা এগিয়ে দেয়। কিছু না কিছু তো ভালো লাগে, রাইট? তো ওই ভালো লাগে যেটা আপনার কাছে ভালো লাগছে, সেটা কেন ভালো লাগছে সেই কথাটাই তাকে 12 সেকেন্ড সময় নিয়ে বলা। এক্সাম্পল, আমার মিসেসের ধরেন ডাল ভুনাটা খুব ভালো, আজকে খাওয়ার সময় আমি বসলাম, বসে ভাত খেলাম। ইউজুয়ালি ডাল ভুনাটা অন্য জায়গায় আমরা খাই, কিন্তু আমার মিসেসের ডাল ভুনাটা আমার কাছে ভালো লাগে। এখন তো আমি মিসেসকে বলি এরকম, খেতে খেতেই বলি, দেখো ডাল কিন্তু অনেকেই রান্না করে, আমরা হোটেলেও খাই, কিন্তু আমি যখনই তোমার হাতের রান্না স্পেশালি ডাল ভুনাটা খাই, তখন আমার কাছে একটু বেশি ভালো লাগে। এবং যেদিন তুমি ডাল ভুনা করো, ওই দিন আমি ভাত একটু বেশি খাই। তোমার এই রান্নাটা রিয়েলি অসাধারণ, থ্যাংক ইউ তোমাকে। মানে কম্পেয়ার করা অন্যদের সাথে, রাইট? বলা হয় 4টা স্টেপ আপনাকে ফলো করতে হবে এই ঘিটা দেওয়ার ক্ষেত্রে। নাম্বার 1, কথাটা সত্য হতে হবে, যেটা আপনার কাছে ভালো লেগেছে। কথাটা সত্য হতে হবে এবং যেটা আপনার কাছে রিয়েলি ভালো লেগেছে। কিন্তু আপনি মেকি বলা, ওই যে টাই সুন্দর না হলো টাই বললেন সুন্দর, তা হবে না। কিন্তু আপনার কাছে রিয়েলি সেটা ভালো লেগেছে কিনা সেই জন্য বলতে হবে। সেকেন্ড, কম্পেয়ার করতে হবে। অন্যরা এত মানে এই জিনিসটা করে না, আপনি করছেন। হ্যাঁ, অনেকে বলে যে কম্পেয়ার করাটা আবার ভালো না। ভালো না ওই তাদের কাছে, যদি আপনি অন্যরা ভালো করতেছে আপনি খারাপ করছেন এইরকম কম্পেয়ার করেন, তাহলে এটা আবার মানুষ পছন্দ করে না। কিন্তু আপনি ভালো করছেন যেটা অন্যরা করে না, এটা কিন্তু মানুষ শুনতে পছন্দ করে। রাইট। তো সেকেন্ড, আপনি তার পিউপিলের দিকে তাকিয়ে বা চোখের মধ্যমণির দিকে তাকিয়ে কথা বলবেন। ডক্টর হেলেন ফিশার একজন সায়েন্টিস্ট, উনি আবিষ্কার করেছেন যে পিউপিলের দিকে তাকিয়ে কথা বললে মানুষের মধ্যে আন্তরিকতাটা বাড়ে। উনি একটা বই লিখেছেন, ওয়াই উই লাভ, আমরা কেন ভালোবাসি। ওইখানে তিনি এটা আবিষ্কার করে দেখেছেন যে মানুষ যদি কারো পিউপিলের দিকে তাকিয়ে কথা বলে, তখন তার মধ্যে একটু অ্যাট্রাকশন লেভেলটা বাড়ে। তো কথা বলার সময় বলা হয় পিউপিলের দিকে তাকিয়ে কথা বলবেন। এবং ফাইনালি 12 সেকেন্ড মিনিমাম
আপনি ম্যাক্সিমাম আরেকটু সময় বাড়িয়ে নেন, বলতে গিয়ে 1 মিনিট নেন, কোনো ব্যাপার না, নিতে পারেন। তো এই 4টে স্টেপ ফলো করে একজন মানুষকে যদি আপনি বেসিক্যালি যেটাকে আমরা ঘি বলছি, এটাকে বলছি বেসিক্যালি পজিটিভ রিওয়ার্ডস। আমি Right. যদিও বাংলাদেশি মানুষ, এই মানুষ বেশি খায় সেজন্য এটাকে তেল বা ঘি বলেছি, কিন্তু এটার আবিধানিক ভাবে যদি বলি পজিটিভ রিওয়ার্ডস। আপনি একজন মানুষকে তার কাজের রিকগনিশনটা এই 12 সেকেন্ড সময় নিয়ে রিওয়ার্ডসটা দেন, তবেই কেবল এই ফিডব্যাকটা বা ইনফ্লুয়েন্সটা মানুষ হবে। এটা পৃথিবীর যে কোনো মানুষকে দিতে পারে, একজন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেককে। রিক্সায় যখন আপনি চড়েন তখন অনেক রিক্সা ড্রাইভার খুব উল্টাপাল্টা চালায়, অনেক রিক্সা ড্রাইভার উল্টাপাল্টা ভাড়া চায়, কিন্তু কিছু রিক্সা ড্রাইভার হচ্ছে উল্টাপাল্টাও চালায় না, উল্টাপাল্টা ভাড়াও চায় না। সুতরাং নেমে তাকে আপনি 12 সেকেন্ড সময় ধরে কথাগুলো বলতে পারেন যে মামা আমি তোমার রিক্সা চড়ি, অনেকে রিক্সা চড়ছি কিন্তু অনেক উল্টাপাল্টা ভাড়া চায়, তুমি চাও নাই, অনেক উল্টাপাল্টা ভাবে চালায়, তুমি চালাও নাই, থ্যাংক ইউ তোমাকে, তুমি যেভাবে চালাচ্ছ তোমার এটা আমার ভালো লাগছে খুবই, থ্যাংক ইউ Right. তোমাকে। চিন্তা করে দেখেন রিক্সা ড্রাইভার খুশি হবে না? Right. প্রতিটা মানুষ খুশি হবে। সো এই জায়গাটায় বলা হচ্ছে আপনি তার কাজ নিয়ে সার্ভিস, এফোর্টস, অ্যাচিভমেন্ট এগুলোর রিকগনিশনটা দিতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের, যদি সামারি করি, যে আমরা 3টা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পাওয়ার অফ ইনফ্লুয়েন্স অ্যাজ এ গিভার, যেখানে গিভ অ্যান্ড টেক বাই অ্যাডাম গ্র্যান্টেড, সেই বিখ্যাত একটা বইয়ের রিসার্চে বলছে যে আপনি গিভার মুডে থাকলে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন মানুষকে, গিফট দিয়ে হোক, সার্ভিস দিয়ে, কিছু ভাবে। সেকেন্ড, পাওয়ারফুল একটা লিসনিং এর 3টা ওয়ে বলেছি আমরা, অ্যাটেন্টিভ লিসনিং, রেসপন্সিভ লিসনিং এবং অ্যাক্টিভ লিসনিং। অ্যাটেন্টিভ লিসনিংটা ছিল যে আপনার চারপাশে নয়েজ হলেও আপনি নয়েজকে ফ্রি করে আপনি যিনি কথা বলছেন তাকে আপনি ফলো করলেন। সেকেন্ড, আপনি কথা বলার সময় আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার ইয়েস, অসাম, ফাইন, সাউন্ডস গুড, এই কথাগুলো বললেন। ফাইনালি তার কথা শেষ হলে আপনি তাকে আবার একটু প্যারট ব্যাক করলেন, তার কথা তোতা পাখির মতো তাকে আবার একটু বুঝিয়ে দিলেন, বা এটাকে আমরা প্যারাফ্রেজ বলি অনেক ক্ষেত্রে। তো সেই কথাটা আপনি বলে দিলেন। এবং লাস্ট একটা সিক্রেট শেয়ার করেছি, যেটা হচ্ছে 12 সেকেন্ড থিওরি, যেখানে আপনি কথার মধ্যে ট্রুথ থাকতে হবে, কম্পেয়ার করতে হবে, পিউপিলে দেখে তাকে কথা বলতে, এবং 12 সেকেন্ডের বেশি সময় নিতে হবে। দিস ইজ অল অ্যাবাউট। এখানে 3টা বই আজকে আমরা আপনাদের সাথে কথা বলেছি। যারা আমাদেরকে দেখছেন, আপনি যদি এই 3টা বইয়ের পিডিএফ কপি পেতে চান, আপনি, আমার নাম ইউসুফ ইফতি আপনারা জানেন, জাস্ট আপনি গুগলে লিখলে পেয়ে যাবেন। কানেক্ট করলে আমি আপনাদেরকে এই 3টা বই ফ্রি দিয়ে দিব, কমপ্লিমেন্টারি ফ্রম অন বিহাফ অফ এইচআর মার্ট বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই কমেন্ট বক্সেও লিখতে পারলে, যদি কেউ চায়, কারো যদি দরকার থাকে, আমরা ইফতি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। ইফতি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর একটা সেশন নিলেন। তবে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, যদি আপনি অ্যালাউ করেন, যদি আপনাকে আমরা অনেকক্ষণ আটকে রেখেছি রোজার দিন, যেটা আমার খুব কিউরিওসিটি, সেটা হচ্ছে যে আজকাল বলা হয় যে সেলস এর ক্ষেত্রে এনএলপি বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক বেশি জরুরি সেলস পার্সনদের ক্ষেত্রে, বা এটা যদি একটু আপনি বলতেন এই ব্যাপারে ছোট্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, আজ থেকে আরো অনেক বছর আগে আমেরিকাতে একটা সার্ভে করেছিল যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে, হার্ভার্ডের যে প্রফেসর, বিখ্যাত প্রফেসর, আমেরিকার উনি একটা বই লিখেছেন, প্রেজেন্স। তো উনি একটা আর্টিকেল লিখেছেন এবং সেখানে উনি উল্লেখ করেছেন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যখন দেখা করে তখন তাকে 2টা বিষয় দিয়ে পরিমাপ করে। 2টা বিষয়, নাম্বার 1 ট্রাস্ট, নাম্বার 2 রেসপেক্ট। মানে এই লোকটাকে আমি ট্রাস্ট করতে পারবো কিনা, এই লোকটাকে রেসপেক্ট করতে পারবো কিনা। রাইট। এখন এই জায়গাটা যদি আমরা খেয়াল করে দেখি, দেখেন এই দুইটা কিন্তু একটা ইমোশনাল পার্ট। এক্স্যাক্টলি। ভিতর থেকে আসতে হয়, ট্রাস্ট করাটা কিন্তু ভিতর থেকে আসতে হয়। ইমোশনাল বিষয়টা কি ভিতরের একটা ব্যাপার, লোক দেখানো বিষয় না। তো আগে আমরা বলতাম আমাদের কোনো পণ্যের ক্ষেত্রে যে কাস্টমার কাছে গিয়ে ইউএসপি বলবেন, ইউনিক সেলিং পয়েন্ট বা ইউনিক সেলিং প্রপোজিশন বলবেন, আপনি গিয়ে আমার পণ্যের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট বলবেন। কিন্তু এখন চলে এসেছে নতুন যেটাকে বলছে ইএসপি। আমি ইএসপিএন চ্যানেল বলি না, ইএসপি, দ্যাট ইজ ইমোশনাল সেলিং প্রপোজিশন। এই যে ইমোশনাল সেলিং প্রপোজিশন, এই বিষয়টা কিন্তু চলে এসেছে, যেখানে এনএলপি, যেটা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলছে, এই যে জিনিসটা খুবই দরকার। কোনো মানুষের মাইন্ডসেটে ঢুকতে গেলে ইমোশনাল কানেকশনটা খুব দরকার। যদিও আমি একজন এনএলপি প্র্যাকটিশনার না, আমি একজন ইমোশনাল ইন্টেলিজেন্স সার্টিফাইড কোনো মানুষও না, তবে যদিও টুকিটাকি যেটুকু পড়াশোনা করেছি
তা থেকে যেটুকু শিখেছি তা হচ্ছে এই ইমোশনালি কানেক্ট করতে গেলে আপনাকে প্রথমেই জানতে হবে আপনার সামনের মানুষটা আসলে কি চায় আপনার কাছে, তার মাইন্ড কি বলছে। তার চোখ দেখেই অনেক কথা বলা যায়, তার চোখ উপরের দিকে ওঠা, পাশের দিকে যাওয়া, নিচের দিকে নামা, ডানে যাওয়া, আপনি বুঝে ফেলতে পারবেন যে লোকটা আপনার বিরক্ত, সত্য বলছে, মিথ্যা বলছে, কি করছে। এগুলো আমি এখানে এখন বলতে চাচ্ছি না, একটা কারণে যেহেতু আমি এটার এক্সপার্ট না, সেজন্য। বুঝতে পেরেছি। না, আমি একটু যদি অ্যাড করি আপনার সাথে, যে সেলস পার্সন, তাহলে আমরা এটা বলতে পারি যে তাকে কাউকে ইমোশনালি যদি আমি কানেক্ট করতে চাই, বা আমি যদি কোথাও কোম্পানিতে অফার নিয়ে যাই, কোনো পার্সনের কাছে অফার নিয়ে যাই, তাকে একটু স্টাডি করে যাওয়া যদি সম্ভব হয়। যদি আমি কোনো কোম্পানিকে অফার নিয়ে যাই, কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করে যাওয়া, তাদের যারা কম্পিটিটর আছে বাজারে, তাদের কম্পিটিটরদের একটু খবর নিয়ে যাওয়া, তাহলে হয়তো বা তার নিডটা আমি বুঝতে পারবো, বা আমার সার্ভিসটা বা আমার প্রোডাক্টটা অন্যদের থেকে কোন জায়গায় বেটার সেটা যদি আমি এক্সপ্লেইন করতে পারি, এবং তাদেরকে যদি আমি স্টাডি করতে পারি, তাদের মেন্টালিটি যদি স্টাডি করতে পারি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথটা যদি আমি স্টাডি করতে পারি, তাহলে বোধহয় আমি তাকে ইমোশনালি আরো ভালো কানেক্ট করতে পারবো, তাই কি? ভাই আপনি যৌক্তিক বলেছেন। আমার ট্রেনিং আমি একটা বিষয় একটু উল্লেখ করি, 4টা পি মেনটেন করতে হয় সেলস এর ক্ষেত্রে। 4টা পি মিন্স ফার্স্ট পি ইজ প্রিপারেশন, সেকেন্ড পি ইজ প্রেজেন্টেশন, থার্ড পি ইজ প্রসেস, এবং ফাইনাল পি ইজ প্রেজেন্স। এই যে 4টা পি আমার কথা না, এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির খুব রিসার্চ করা একটা মডেল, যেটা 4P মডেল বলা হয়। যে কোনো সেলস কলের ক্ষেত্রে বা সেলস পিচের ক্ষেত্রে, যে কোনো মানুষের সঙ্গে মিটিং করার ক্ষেত্রে আপনার 4টা পি খুবই গুরুত্বপূর্ণ। তো 4টা পি, প্রথমটা কিন্তু প্রিপারেশন। এই প্রিপারেশনের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো চলে আসে, আপনি বললেন মাত্রই, যে তার সম্পর্কে স্টাডি। ইভেন এখানে আরো অনেকগুলো বিষয় আসে, সেটা হয়তো আমরা অন্যদিন কোনো দিন শুধু হলে আমরা এই 4P মডেল নিয়ে সেলস পিচের ক্ষেত্রে অথবা এলিভেটর যেটা আমরা বলছি, এরকম বিষয়গুলোর ক্ষেত্রে। থ্যাংক ইউ। নিশ্চয়ই, থ্যাংক ইউ ভেরি মাচ ইফতি ভাই, আপনি অনেক সুন্দর একটা সেশন নিয়েছেন। আমি মনে করি যে দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, তারা এনজয় করেছেন, এবং আপনাদের যদি এটা আপনাদের লাইফে যদি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করেন, আমরা আশা করি যে আপনারা সফলকাম হবেন। তো ইফতি ভাই, আপনার লাস্ট নোট দর্শকদের উদ্দেশ্যে। আমি যদি জানতে চাই কারো কোনো প্রশ্ন আছে কিনা, জাস্ট অনেকে হয় কি একবারে প্রশ্ন না নিলে অনেকে বিরক্ত হয়। সো একটা দুটো প্রশ্ন যদি কেউ থাকে, মারুফ আপনি একটু চেক করে দেখেন। জি, যদি কারো কোনো আমাকে শোনা যাচ্ছে? জি জি, অনেকে প্রশ্ন করেছেন, তো আমি কয়েকটা প্রশ্ন করছি। এখানে একজন প্রশ্ন করেছিলেন যে সেলস পারসনের যে ফ্যামিলি নিয়ে কথা বলেছিলেন, সো ফ্যামিলি নিয়ে কথা বলা যাবে কিনা? একজন সেলস পারসন তার প্রফেশনাল লাইফে যদি আরেকজনকে কোন ক্লায়েন্টকে তার ফ্যামিলি নিয়ে কোশ্চেন করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে, কেন নয়। এখন ফ্যামিলির বিষয়টা হচ্ছে, এটা ডিপেন্ড করে। দেখেন, মানুষ মূলত 4 ধরনের। আমরা ডিস্ক নামক একটা শব্দ শুনেছি অনেকে। ডিস্ক একটা মেথড আছে, ডমিনেন্স, স্টেডিনেস এবং কমপ্লায়েন্স। স্টেডিনেস মানুষ 4 ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষের সঙ্গে আপনি ফ্যামিলি রিলেটেড কথা না বললে সে আপনাকে অ্যাক্সেসই দিবে না। তো আপনি আগে সেটা বুঝতে হবে যে কোন মানুষটার সঙ্গে আপনি ফ্যামিলি নিয়ে প্রশ্ন করবেন, কাকে করবেন না। এখন ডি স্টাইলের যে মানুষ, তাকে গিয়ে যদি আপনি আবার ফ্যামিলি নিয়ে প্রশ্ন করেন, ও আপনাকে গেট থেকে বের করে দিবে। তো আপনি আগে কাস্টমার করতে হবে সে আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে। সে কি ডি, আই মানে ডমিনেন্স, ইনফ্লুয়েন্সিং, নাকি স্টিডিনেস, নাকি সে কমপ্লেন্স টাইপের মানুষ। এই 4 ক্যাটাগরি বলা হয়। এস ক্যাটাগরি যা স্টিডিনেস, তাদের ক্ষেত্রে আপনি ফ্যামিলি নিয়ে কথা বলতে পারেন। সেটার অনেকগুলো ভাষা আছে আসলে। তো এটা আরো জানতে হবে। অবশ্যই প্রশ্ন করতে পারবেন, ক্ষেত্র বিশেষ। মারুফ, প্রশ্ন। জি, আরেকজন প্রশ্ন করেছেন, ট্রেড সেলস এর জন্য দোকানে যাওয়ার পর সেলসম্যানদের দোকানে কিভাবে এলিভেটর পিচ দিতে হবে একটু বলবেন। পুরো এলপিজি গ্যাস। আমি বুঝি না এই প্রশ্নটা, মারুফ আপনি আরেকবার বলবেন বা আমাদেরকে একটু বোর্ডে উঠিয়ে দিতে পারেন? জি জি জি, অবশ্যই 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 অবশ্যই। ট্রেড মার্কেটিং এ ট্রেড সেলস এর জন্য দোকানে যাওয়ার পর সেলসম্যানকে কি ধরনের এলিভেটর পিচ দিতে হবে? উনি বেসিক্যালি কাজ করেন হচ্ছে এলপিজি গ্যাস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি এলিভেটর পিচ এটা একটা অনেক ইন্ডিভিজুয়াল একটা ট্রেনিং এলিভেটর পিচ নিয়ে হয়। তো আমি যদি সংক্ষেপে বলি, এলিভেটর পিচ হচ্ছে বলা হয় 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে উনার একটু স্যার পণ্যটা হচ্ছে এলপিজি, উনার পণ্যটা এলপিজি গ্যাস। হ্যাঁ, এলপিজি গ্যাস হোক আর যে গ্যাসই হোক। মারুফ আমি যদি আপনাকে বলি, আপনি ব্যক্তি মারুফ বলেন, মিষ্টি বলেন, এলপিজি গ্যাস বলেন, আর আকাশ বলেন, বাতাস বলেন, যেটা বলেন না কেন, এলিভেটর পিচের সংজ্ঞাটাই হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার পণ্যের
কয়েকটা বিষয় তুলে ধরতে হয়। পণ্যটা কি কাজ করে, পণ্যটা কাদের জন্য কাজ করে, এবং এই পণ্যটা কাদের জন্য প্রযোজ্য। এই 5টা বিষয় 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে চলে আসতে হয়। এটার একটা আলাদা প্রসেস আছে, সেটা আপনাকে আগে জানতে হবে, তবেই কেবল এটা দেওয়া যাবে। সো এলিভেটর পিচ নিয়ে যদি কখনো শুধু খাওয়ানো কোনো একটা প্রোগ্রামে আমরা কথা বলবো। এলিভেটর পিচ বেসিক্যালি আপনার পণ্য, আপনার জন্য, কোম্পানির জন্য, সবার জন্য দরকার। থ্যাংক ইউ। হ্যাঁ মারুফ, যদি কোনো প্রশ্ন। জি, এই মুহূর্তে আমাদের আর প্রশ্ন নেই, তবে স্যার আমি যদি একটা আপনাকে প্রশ্ন করতে চাই, সেক্ষেত্রে আমরা যে সেলসে যারা কাজ করছি, সেক্ষেত্রে আমাদের প্রতিযোগীর, আমরা যখন কোনো পিচ করি, সেক্ষেত্রে প্রতিযোগীর বিষয়গুলোকে আমরা কিভাবে আমরা উপস্থাপন করতে পারি, আমাদের যে কম্পিটিটর যারা আছে তারা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে এরকম, যে ভাসুরের নাম মুখে নিতে নেই, তাই না? আপনি যদি কম্পিটিটর হয়, জীবনেও তার নাম মুখে নেবেন না আপনার কাস্টমারের সামনে, কারণ আপনি তার নাম মুখে নেওয়া মানে হচ্ছে আপনি তাকে প্রমোট করে দিলেন। হ্যাঁ, আপনি টেকনিক্যালি কিছু কথা বলতে পারবেন, যে কম্পেয়ার করে এরকম, লাইক আমার এই মোবাইলটা নিয়ে যদি আমি কথা বলি, যে স্যার আমার এই মোবাইলটার মধ্যে এতটাই ভালো যে বাজারে আপনি প্রচলিত যেই অন্য কোম্পানির মোবাইলগুলো আছে তাদের তুলনায় তার এই বেনিফিট গুলো আছে, এই বিষয়টা আছে প্রচলিত অন্য কোম্পানির তুলনায়। কথাটা এইভাবে বলতে পারেন, কিন্তু আমি যদি বলি এটা আইফোন থেকে ভালো, ওই ফোন থেকে ভালো, তখন আইফোনকে প্রমোট করা হবে। তো ভাসুরের নাম মুখে নিতে, এটা সেলসের একটা কমন ভাষা, কম্পিটিটরের নাম মুখে নিতে নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মারুফ, আর কোনো কোশ্চেন আছে? হ্যালো। জি, না এই মুহূর্তে হ্যাঁ একটা কোশ্চেন আছে। জি, লাস্ট স্টুডেন্ট কোশ্চেন, কনসালটেন্সি সেক্টরে, লাস্ট কোশ্চেন। জি, স্টুডেন্ট কনসালটেন্সি সেক্টরে ইনফ্লুয়েন্সিং প্রসেসের ব্যাপারটা জানতে চাই। এডুকেশন কনসালটেন্সি, যেটা কনসালটেন্সি ফার্মগুলো বিজনেস করে। আমি প্রশ্নটা আবার একটু যদি করেন মারুফ। উনি কি স্টুডেন্ট কনসালটেন্ট? এডুকেশন, এক্স্যাক্টলি, স্টুডেন্ট কনসালটেন্ট। থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি। অ্যাজ এ স্টুডেন্ট কনসালটেন্ট আপনি এখন কনসালটেন্সিতে কিভাবে ইনফ্লুয়েন্স করবেন? ইনফ্লুয়েন্স করার প্রথম শর্ত হচ্ছে আপনি ওই যে আমাদের প্রথম টপিকটা চলে যান, গিভার মুডে। আপনি প্রথমে যারা আসবে আপনার কাছে, তার কাছে এমন কিছু একটা গিফট করেন। হতে পারে আপনার যেহেতু এডুকেশন লাইনের, আপনি কোনো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস ফ্রি করে দেন, কোনো একটা আর্টিকেল তাকে দেন যেটা দামি, কোনো একটা বই দিতে পারেন, আপনার কোনো একটা মডিউল দিতে পারেন। আপনি প্রথমে তাকে ইনফ্লুয়েন্স করতে হলে কিছু গিফট করেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনাদের যেগুলো আছে এরকম কিছু তাদের জন্য উন্মুক্ত করে দেন। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমি আজকে আপনাদেরকে বললাম যে 3টা বই আপনাদেরকে ফ্রি দিব, এটা কিন্তু আমি গিভার মাইন্ডসেট থেকে বলেছি। আমরা আমাদের ফিউচার আইকন থেকে অনেক বই ফ্রি দেই। হার্ভার্ড বিজনেস রিভিউর আমি প্রায় 10,000 টাকা মূল্যমানের বই একটা ফ্রি দিয়েছি, রবিন শর্মার বই ফ্রি দিয়েছি, এবং অনেকগুলো বই আছে যেগুলো আমরা ফ্রি দেই। তো আপনি স্টুডেন্টকে কাউন্সিলিং করতে হলে ফার্স্ট অফ অল তার যে জায়গাটা ইন্টারেস্ট, ওই রিলেটেড কোনো একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদেরকে ফ্রি দেন, অটোমেটিক ইনফ্লুয়েন্স হবে। যখন সে আপনার গ্রিপে চলে আসলো, তখন তাকে আস্তে আস্তে করে আরো কিছু কথা বলেন। আমরা যে পরবর্তী ধাপগুলো ফলো করেন, যে লিসনিং বিষয়টা আসে, 12 সেকেন্ড থিওরি গুলো আসে, যে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। একটা এক্সাম্পল বলি, এরকম অনেক স্টুডেন্ট আসে, এসে দেখবেন যে প্রশ্ন করে 100টা, আবার অনেক স্টুডেন্ট এসে 10টা প্রশ্ন করে। এখন আপনি যদি 10টা করে তাকে বলেন এরকম যে ভাই আমাদের এখানে প্রতিদিন কাজ করি, অনেক স্টুডেন্ট আসে, অনেকে এসে হাজারো প্রশ্ন করে, আমি একমাত্র আপনাকে দেখলাম যে আপনি এসে টুকটাক যেটা একেবারে রিলেভেন্ট ওই রকম 5-7টা প্রশ্ন আপনি করেছেন। তো আপনি যে প্রশ্নগুলো করেছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং আপনি আমাদের অ্যাটলিস্ট কষ্টটা বুঝেছেন যে আমরা আসলে এত প্রশ্নের আনসার দেওয়া, অহেতুক প্রশ্নের আনসার গুলো দেওয়া আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়। তো আপনি কাজটা করেছেন, এটা ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। প্রতিটা মুহূর্তে মানুষকে আপনি ঘি দিতে পারেন, প্রতিটা মুহূর্তে। রিয়েলি তো আপনার কাছে প্রশ্ন কম করেছে তাই, সে আপনার ডিস্টার্বটা কম করেছে তাই, অহরহ। ইভেন আপনার কোন বন্ধু, লাস্ট শেষ করে মুন্না ভাই, সরি সময় বেশি হয়ে গেছে, বন্ধু মুন্না ভাই খেয়াল করে দেখেন, আপনার সব বন্ধু কি আপনাকে চা খাওয়ায়? না, প্রশ্নই আসে না। এখন যে বন্ধুটা আপনাকে চা অফার করে, যে বন্ধুটা আপনাকে চা খাওয়ায়, তাকে বলেন মারুফ আমার তো বন্ধু অনেকেই আছে দোস্ত, সবাই কিন্তু আমাকে চা অফার করে না, তুমি করছো।
তুমি একজন যে ঘরের মানুষ, আতিথেয়তা পরায়ণ মানুষ, এটা বোঝা যায়। তো থ্যাংক ইউ, তোমার এই বিষয়টা আমার সবসময় ভালো লাগে। তুমি আমাকে চা অফার করলো, আসলেই তুমি আমাকে চা না খাওয়ায় ফেরত দাও না। থ্যাংক ইউ তোমাকে। খেয়াল করে দেখেন আপনার বন্ধু ওয়ান্ডারফুল। নেক্সট টাইম তো কফি খাওয়াবে। আপনার বন্ধু কিন্তু প্রাপ্য ভাই, কেন করবেন না তাকে? এটা আপনার বন্ধু তো আপনাকে চা খাওয়াচ্ছে এবং এটা আপনার ভালো লাগে, কেন করবেন না এটা? এই কাজটা অন্য মানুষের ভালো লাগে আপনার, সেই কাজটা আপনি তাকে বলবেন, 12 সেকেন্ড সময় নিয়ে বলা। সেটা কি বলছি, বেসিক্যালি আমরা ইনফ্লুয়েন্সের অন্যতম একটা কারিজমেটিক সিক্রেট। আসলে আমরা জীবনে চলতে গেলে ছোটখাটো প্রত্যেকটা কাজের জন্য আমরা যদি মানুষকে রিওয়ার্ড দেই, সেটা অনেক ভালো হয়। আমার বাসায় যে মেইডটা কাজ করে, আমার যে ড্রাইভার কাজ করে, বা আমার যে দারোয়ান আছে, আমি যদি প্রত্যেককেই তাদের কাজের জন্য, ছোট ছোট কাজের জন্য যদি রিওয়ার্ড দেই, যদি আমি একটা প্রেইজ করি, তাহলে তাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করে এবং সেটা তাদের প্রোডাক্টিভিটিতে আমি মনে করি যে বড় একটা ইনফ্লুয়েন্স ফেলে। 100%। এবং দেখবেন যে আপনার ওই মেয়ে আপনাকে এরপরে যদি একদিন ভালো চা খাওয়াচ্ছে, আপনি যদি ওকে একটু প্রশংসা করেন এরকম 12 সেকেন্ড সময় নিয়ে, যে তুমি অন্যদিন যা চা বানাও, আজকে চাটা কিন্তু অনেক দুর্দান্ত ছিল, তোমার আজকে চাটা কি আমি খুব লেগেছে, থ্যাংক ইউ তোমাকে। খেয়াল করে দেখেন, এর পরের চাটাও আরো একটু ভালো বানানোর চেষ্টা করবে। রাইট, এটা প্র্যাকটিক্যাল। প্রতিনিয়ত বলা হয়, কোন মানুষ যদি ডেইলি 5 জন মানুষকে, আমার হাতটা দেখা যায় না, 5 জন মানুষকে ঘি দিতে পারে প্রতিদিন, বা পজিটিভ রিওয়ার্ড দিতে পারে, সেই লোকটা নাকি খুবই পছন্দনীয় মানুষ হয়ে যায় অন্য মানুষের কাছে, লাইকেবল পারসন হয়ে যায় অন্যদের কাছে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। মারুফকে অনেক ধন্যবাদ আমাদের এই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য, এবং ইফতি ভাইকে ধন্যবাদ। আমাদেরকে আসলে কথা ছিল আরো কম সময়, কিন্তু উনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে রোজার দিন কষ্ট করে আপনি অনেক সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং সেশনটা ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং ছিল। আপনার লাস্ট নোট। থ্যাংক ইউ মারুফ ভাই। আমার সঙ্গে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এতক্ষণ সময় জুড়ে দেখছেন। এবং আমি আশা করব যে এই বিষয়গুলো আমরা শেয়ার করেছি, একটা বিষয় যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি সেটাকে কাজে লাগান এবং আজকে থেকেই লাগান। এর বাইরেও যদি কখনো কোনো প্রয়োজন পড়ে, আপনি আমার সঙ্গে কানেক্ট করতে পারেন। সিম্পলি আমার নাম লিখলে, গুগলে লিখলেই আপনি আমার পুরো ডিটেলস চলে আসবে। আপনি আমাকে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার সব জায়গায় পেয়ে যাবেন। সো বি কানেক্টেড এবং চেষ্টা করবেন নিজে ভালো থাকতে, অবশ্যই সবসময় হেল্পিং মোডে থাকতে। হেল্প করাটাই মানুষের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিং একটা পার্ট, অন্যকে হেল্প করা সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। লাভ ইউ অল। আসসালামু আলাইকুম। হ্যাঁ মারুফ, ধন্যবাদ তোমাকে, অনেক কষ্ট করেছো তুমি আজকে প্রোগ্রামের জন্য। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আমাদের প্রোগ্রামটা দেখেছেন। আপনারা জানেন যে নিয়মিত এইচআর মার্ট বিডি ঘরে থাকি দক্ষ হয়ে প্রোগ্রাম চলছে প্রতিদিন রাত 8:30টায়। আগামীকাল থাকছে আমাদের জব মার্কেট নিয়ে, যে এই করোনার পরে জব মার্কেটের কি পরিস্থিতি হবে এটা নিয়ে কথা বলবেন আমাদের দেশের অন্যতম এইচআর গুরু মোশাররফ হোসেন স্যার। আশা করি আপনারা কালকে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।